এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো আগের ক্লাসগুলো সবাই আশা করি করে আসছো, তাই না? আমাদের আগের ক্লাসগুলো কিন্তু করে আসতে হবে। ওকে, আমি ভালো আছি। তো আজকে আমরা লিমিট এটা কন্টিনিউ করব। আমরা লিমিট 9.1 করতেছিলাম, তাই না? আমাদের এটা শেষ করতে আরও 3টা ক্লাস লাগবে। 9.1 অন্তত 3টা ক্লাস লাগবে। তো আমরা 5 নাম্বার ক্লাসটা শুরু করতেছি। আমরা কোন টাইপটা দেখছিলাম গত ক্লাসে বলো তো? আমরা গত ক্লাসে কোন টাইপটা শেষ করছিলাম সবার লাস্টে? 4 সূত্রের টাইপটা, তাই না? মনে পড়ে নিশ্চয়ই। এই যে এই 4টা ফর্মুলা, তাই তো? এই 4টা ফর্মুলা, এর মধ্যে প্রথম 2টা হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলা, ত্রিকোণমিতিক লিমিট। তো ত্রিকোণমিতিক লিমিটের একটা কথা আছে, সেটা হচ্ছে যেহেতু ত্রিকোণমিতি, তার মানে এখানে কোণ নিয়ে কাজ করতে হবে, তাই তো? এই যে এক্স ট্যানের মধ্যে যেটা, সেটা কিন্তু একটা কোণ, একটা অ্যাঙ্গেল, তাই না? তো লিমিটের অ্যাকচুয়াল সূত্র যখন আমরা প্রতিপাদন করি, অর্থাৎ এই ফর্মুলাটা আমরা যখন ডিরাইভ করছি, আমি ডেরিভেশনটা কিন্তু ক্লাসে দেখাই নাই, বাট যখন ডিরাইভ করা হয়েছে, তখন আমাদের যেই কোণটা বা এক্স বা অ্যাঙ্গেল, সেটা আমরা রেডিয়ানে মাপি। আমাদের যেই অ্যাঙ্গেল বা কোণটা, সেটা আমরা রেডিয়ানে হিসাব করি, ঠিক আছে? কোন মাপের কিন্তু ডিগ্রিতেও মাপা যায়, রেডিয়ানেও মাপা যায়। তো আমরা ক্যালকুলাসে বা লিমিটে এই ফর্মুলাগুলো প্রতিপাদন করার সময় আমাদের কোনটা রেডিয়ানে হিসাব করি। আর লিমিট যেহেতু ক্যালকুলাসের একদম ফান্ডামেন্টাল বেসমেন্ট, মানে লিমিট থেকেই ক্যালকুলাসটা শুরু হয়, তার মানে ক্যালকুলাসের যত কিছু আছে, যত ফর্মুলা আছে, সবগুলা ফর্মুলায় আমাদের কোনটাকে রেডিয়ানে মাপা হয়। এই কথাটা মনে রাখবা। ক্যালকুলাসের যত ফর্মুলা আছে, সব জায়গায় আমাদের কোনটা কেমনে থাকবে? রেডিয়ানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ক্যাপশনে লেকচার 4 দিছি, ভুল হয়ে গেছে, এটা লেকচার 5 হবে। আমরা ইয়ে করে দিব, এডিট করে দিবেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, এখন তোমাকে কোয়েশ্চেনে যদি কিছু বলা না থাকে, তাহলে আসলে কোনটা বা এক্স এর ভ্যালু রেডিয়ানেই দেওয়া। এখন এই অঙ্কটা সবাই খেয়াল করো তো, এখানে কি দেওয়া আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিগ্রি। এখানে কিন্তু স্পেসিফিকলি বলে দিছে যে আমাদের এক্স বা এই এক্সটা ডিগ্রিতে, সাইনের মধ্যে যেই এক্সটা সেটা ডিগ্রিতে। আমাকে যদি কিছু না বলে যে এরকম লিমিট, আমাকে যদি কিছু না বলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, তাহলে আমাদের সাইনের মধ্যে যেই এক্সটা সেটা আমরা রেডিয়ানে আছে, এটা মনে করে নিব, এটা মনে করে নিব। কিন্তু এখানে কিন্তু স্পেসিফিকলি বলে দিছে সাইন এক্স ডিগ্রি, তো ডিগ্রিতে থাকলে হবে না তো, তাই না? আমাদের ফর্মুলায় নেওয়ার জন্য এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। সাইনের মধ্যে যেই এক্সটা আছে সেটা ডিগ্রিতে, সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। ডিগ্রি থেকে রেডিয়ানে কেমনে কনভার্ট করে? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তাই না? মনে করে দেখো, পাই রেডিয়ান বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাই না? 180 ডিগ্রি সমান কত? পাই রেডিয়ান। তো আমরা বলতে পারি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। সুতরাং এক্স ডিগ্রি সমান কত? এক্স ইন্টু পাই বাই 180, তাই না? তোমরা ছোট ক্লাসে এগুলো পড়ে আসছো, তো এগুলো দেখানোর দরকার নেই, লেখার দরকার নেই, জাস্ট আমাদের বোঝানোর জন্য আমি এটা করলাম। তো আমাদের যেটা করতে হবে, সাইনের মধ্যে যেই এক্স, সেটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। লিমিট এক্স টেন্স টু 0, এক্স ডিগ্রিটাকে আমি যদি রেডিয়ানে নিয়ে যাই, সাইন এক্স পাই বাই 180,
জাস্ট রেডিয়ানে নিয়ে গেলাম। রেডিয়ানের কোনো একক দিতে হয় না, ডিগ্রির ক্ষেত্রে উপরে একটা ডিগ্রি চিহ্ন দিতে হয়, রেডিয়ানের ক্ষেত্রে সেটা লাগে না। আর নিচে হচ্ছে এক্স। এখন জাস্ট ফর্মুলা ভাঙায় দাও। তোমরা যারা বুদ্ধিমান বুঝতে পারছো না কি হবে এটার আনসার, সহগটা পড়ে থাকবে π/180, তাই না? সহগটা পড়ে থাকবে π/180। এমসিকিউতে আসলে জাস্ট বলে দিলেই হবে, আর রিটেন আসলে একটু কাহিনী করতে হবে আর কি। এই যে এরকম কাহিনী, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন x π/180, সাইনের মধ্যে যেটা সেটা নিচে আনতে হবে x π/180। তো নিচে তুমি π/180 দিয়ে গুণ করছো, উপরেও π/180 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তুমি আরেকটু ফর্মালিটি রক্ষা করতে চাইলে এখানেও একটা π/180 দিয়ে দিতে পারো, এটা না দিলেও হয়। তো দেখো এখন আমাদের ফর্মুলায় পড়ে গেছে, আমাদের এই যে এই জিনিসটা, এটা একটা ফর্মুলা, তাই না? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন x/x, যেখানে প্রত্যেকটা x এর জায়গায় কি আছে, x π/180। তো আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এটার ভ্যালু 1 ইন্টু π/180, বা আমাদের অ্যান্সার কত, π/180। বলো সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো। তো একটা কথা মনে রাখবা, ক্যালকুলাসের ক্ষেত্রে সবগুলা কোণ আমরা কেমনে হিসাব করি, রেডিয়ানে হিসাব করি, আমরা রেডিয়ানে হিসাব করি। ঠিক আছে, আমাদের এখানে বলা ছিল এক্সটা ডিগ্রিতে, বাট ক্যালকুলাসের সব ফর্মুলায় এক্সটা রেডিয়ানে থাকতে হবে। তো ডিগ্রিটাকে আমি কি রেডিয়ানে কনভার্ট করে নিছি। কিভাবে কনভার্ট করছি, π/180 দিয়ে গুণ করে দিছি, তাইলেই হয়। যে কোনো ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করলেই সেটা রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। তারপরের টুকু তো সিমিলার। বলো বুঝতে পারছো না সবাই? আমাকে বলো তো, পরেরটা দেখি করো। পরেরটা, এটা তোলো, এইটা তোলো। এটা সবাই তোলো। লিমিট x টেন্ডস টু 0 e⁻sin x - 1 ডিভাইডেড বাই sin x, এটা কি কোনো ফর্মুলার মতো দেখতে? আমাকে বলো তো, এইটা কি কোনো ফর্মুলার মতো দেখতে? তোমাদের একটু মনে করে দিই, লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1 ডিভাইডেড বাই x, এই ফর্মুলাটা পরিচিত না তোমাদের? এটার ভ্যালু কত, 1, তাই না? আর আমি তোমাকে বলছিলাম লিমিটের যে কোনো ফর্মুলায় তুমি যদি প্রত্যেকটা এক্স এর জায়গায় অন্য কিছু একটা নিয়ে আসতে পারো, তাহলে ফর্মুলার কোনো চেঞ্জ হবে না, ফর্মুলা ভ্যালু যেটা সেটাই থাকবে। আচ্ছা, এখন ওটার দিকে তুমি যদি একটু তাকাও, এখন এটার দিকে তুমি যদি একটু তাকাও, তাহলে পরিচিত লাগতেছে। এক্স এর জায়গায় সাইন এক্স আছে, তাই না? সব জায়গায় নাই, সব জায়গায় নাই, দুই জায়গায় আছে। নাই কোথায়? এখানটায় নাই, এখানটায় নাই। তো এখানটায় আনতে পারলেই হয় না? আমাকে বলো তো। এখানটায় আনতে পারলেই হয়। আচ্ছা, তোমাকে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে x টেন্ডস টু 0, গিভেন কি, গিভেন x টেন্ডস টু 0। এখন বলো তো, x এর ভ্যালু যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে sin x এর ভ্যালু কত হবে? শূন্যের কাছাকাছি না? বলো তো, x এর ভ্যালু যদি শূন্যের কাছাকাছি হয়, সেখান থেকে আমরা বলতে পারি sin x, এইটার ভ্যালু কত, টেন্ডস টু 0। সুতরাং এই যে গিভেন হচ্ছে এটা আমাদের দেওয়া আছে, সুতরাং sin x টেন্ডস টু 0 এটা আমরা লিখতে পারি। সাইনের মধ্যে শূন্যের কাছাকাছি একটা ভ্যালু বসালে সেটা শূন্যের কাছাকাছি জিনিসই আসে, একদম কমন সেন্স কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি না বলো তো, লিমিট x টেন্ডস টু 0 এর জায়গায় এবার আমি লিখব sin x টেন্ডস টু 0 e⁻ sin x - 1 ডিভাইডেড বাই sin x। সরাসরি ফর্মুলার ফরম্যাটটা মিলে গেছে, তাই না? এখন তুমি যদি আরেকটু ফর্মালিটি করতে চাও, তুমি চাইলে এভাবে ফর্মালিটি করতে পারো। ধরি sin x ইকুয়ালস টু h,
ধরতে পারো। ধরি sin x ইকুয়ালস টু h। তো এটা যদি ধরো তাহলে দেখো তো কি থাকে, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইডেড বাই h। পুরাপুরি ওই ফর্মুলার সাথে মিলছে, শুধু x এর জায়গায় কত h। তার মানে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 1। এটা অন্য একটা ওয়েতেও করা যায়, আমরা পরে দেখব। বুঝতে পারলাম? সবাই আমাকে বলো তো। ডিরেক্ট করা যায় না? হ্যাঁ, ডিরেক্টও লিখতে পারো, বাট এটা ধরো সিকিউর খতে দিয়ে দিল 4 নাম্বারের জন্য। 4 নাম্বারের জন্য দিলে এত সহজে করলে হবে না, এটা এমসিকিউ বা কতে আসলে এভাবে করতে পারবা। বুঝছো? সিকিউর ঘতে দিল 4 নাম্বারের জন্য, তখন তুমি যদি এটা করো হয়তো 1 নাম্বার কেটে দিবে। ওটা করার আরেকটা প্রসেস আছে, আমরা পরে দেখব। এই অঙ্কটা করার আরেকটা প্রসেস আছে, সেটা যদি সিকিউর ঘতে আসে আমরা দেখব। বলো, বুঝলাম সবাই? ঠিক আছে, এইচ না ধরলে সমস্যা হবে, তুমি ধৈর্য, সিকিউতে আসলে ধৈর্য। পরের অঙ্কে যাচ্ছি, পরের অঙ্কে যাচ্ছি। এটা কোন আকৃতির আমাকে বলো তো। লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 sec x ইন্টু sec x মাইনাস tan x। এইটা কোন আকৃতির? আচ্ছা, অনেকগুলো অনির্ণেয় আকৃতি ছিল তাই না? তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল যে এগুলো অনির্ণেয় আকৃতি কেন, সেটা আমরা আজকের ক্লাসে অ্যান্সার দিব। তবে আপাতত খেয়াল করো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা একটা অনির্ণেয় আকৃতি ছিল না? তাই তো, এটা কেন অনির্ণেয় আকৃতি আমরা পরে দেখব। তবে এই অনির্ণেয় আকৃতি আসলে ঘাবড়ানোর কিছু নাই, এটাকে খুব ইজিলি তুমি 0/0-তে কনভার্ট করে নিতে পারবা। এই অনির্ণেয় আকৃতিকে খুব ইজিলি, তোমার বুঝাও লাগবে না, তুমি দেখবে এটা অটোমেটিক্যালি 0/0-তে কনভার্ট হয়ে গেছে। কেমনে? এই যে ইনফিনিটি, এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো 1/0। এই যে ইনফিনিটি, এটাকে লিখতে পারো 1/0, তাই না? তাই তো, তারপর তুমি যদি লসাগু করো তাহলে দেখো তো কি থাকবে, নিচে 0, উপরে 1 মাইনাস 1, 0/0, তাই না? এগুলো এত মানে এত সিম্পলিফাইড ভার্সনে থাকে না, মানে এত সিম্পলিফাইড ভার্সনে বোঝানো যায় না, বাট আমরা অঙ্ক করার ক্ষেত্রে দেখব ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থাকলেও সেটা খুব ইজিলি 0/0-তে কনভার্ট হয়ে যাবে। তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে ওগুলোতে কোনো অনির্ণয় আকৃতি যদি এই আকৃতিতে থাকে, দেখবা সেটা এটাতে কনভার্ট হয়ে যায়। ওকে, আমরা একটু দেখি। এটা এটা বসায় দেখো, এটা কোন আকৃতিতে আসে। এটা একটা অনির্ণয় আকৃতি, যেটা দেখতে হচ্ছে এরকম, ইনফিনিটি ইন্টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তাই না? sec π/2 ইনফিনিটি হয়, tan π/2 ইনফিনিটি হয়। তো ঘাবড়ানোর কিছু নাই, তুমি জাস্ট ত্রিকোণমিতির জিনিসপত্র অ্যাপ্লাই করবা, দেখবা এটা 0/0-তে কনভার্ট হয়েছে। এই যে দেখো, sec x কে আমরা কি লিখতে পারি বলো তো? 1/cos x না? sec x কে আমরা লিখতে পারি হচ্ছে 1/cos x, লিখে ফেলি 1/cos x ইন্টু ইন্টু ভেতরের যেই sec x টা আছে সেটাকে আমরা কি লিখতে পারি 1/cos x, আর tan x কে আমরা লিখতে পারি sin x/cos x। এতটুকু বুঝছি সবাই? এবার জাস্ট লসাগু করো। এবার তুমি যদি লসাগু করো তাহলে যেটা পড়ে থাকবে, লিমিট x টেন্ডস টু π/2 1/cos x ইন্টু উপরে হয় হচ্ছে 1 মাইনাস sin x ইন্টু cos x, তাই না? cos x গুণ করো, লিমিট x টেন্ডস টু π/2, নিচে হয় cos স্কোয়ার x আর উপরে হচ্ছে 1 মাইনাস sin x। সরি, দেখো 0/0 আসছে না? 0/0 তো আসছে। এবার আমাকে বলো এখানে কালপ্রিট কে? এই cos স্কোয়ারটা, এর কারণেই 0/0 আসতেছে। এই cos স্কোয়ারটাকে সরাইতে হবে। কিভাবে? তোমার কিন্তু দেখেই বোঝা উচিত কিভাবে, বলো তো। উপরেরটার দিকে তাকা, 1 মাইনাস সাইন এক্স। cos স্কোয়ারকে ভাঙানো যায় না? cos স্কোয়ারকে ভাঙালেই 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স চলে আসে। 1 প্লাস সাইন এক্স, ও কোনো ঝামেলা করবে না। 1 মাইনাস সাইন এক্স এর কারণেই কিন্তু এটার ভ্যালু 0 আসে।
তাই না? 1 মাইনাস সাইন এক্স উপরে নিচে কাটা যাবে, কাজ শেষ। বলো বুঝছো সবাই? আমরা যেটা করব লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, আমাদের উপরে হয় 1 মাইনাস সাইন এক্স, আর নিচের কজ স্কোয়ার এক্সটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আমি একটু ডিটেলসেই করতেছি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তারপর লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, আমাদের নিচে হচ্ছে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? আর উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। ওকে, এটা কাটা। ভুল জিনিস কাটলাম তো, এটা কাটা। তারপর যেটা পড়ে থাকে ওখানে জাস্ট লিমিটিং ভ্যালু বসায় দিলেই হয়। দেখো এই যে এখানটায় পড়ে আছে, এখানে লিমিটিং ভ্যালু বসালে কোনো অনির্ণয় আকৃতি আসে না, ডিরেক্টলি বসায় দাও 1 বাই 1 প্লাস 1, বা আমাদের অ্যান্সার হচ্ছে হাফ। কলমের কালিটা একটু বেশি মোটা হয়ে গেছে। বলো বুঝছো না সবাই? বলো হাফ। হ্যাঁ সবাই পারছো, সুন্দর। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে হাফ। পরেরটা দেখো, একই রকম। এটা কোন আকৃতির বলো তো? এক্স এর জায়গায় যদি 0 বসাও, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই আকৃতি না? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই আকৃতির। এখন ত্রিকোণমিতিক একটু চেঞ্জ করলেই তুমি দেখবে এটা 0/0 তে চলে আসতেছে। দেখো 0/0 তে কেমনে আনবা? কোসেক এক্স, সবাই তোলো। কোসেক এক্স কে কি লেখা যায়? 1 বাই সাইন এক্স। কট এক্স কে কি লেখা যায়? কজ এক্স বাই সাইন এক্স, তাই না? ওকে, লিখি। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, আমাদের কোসেক এক্স কে লেখা যায় 1 বাই সাইন এক্স, কট এক্স কে লেখা যায় কজ এক্স বাই সাইন এক্স। তুমি কি খেয়াল করছো? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ছিল, সেটাকে আমি কি আকৃতিতে লিখছি? 1/0 মাইনাস 1/0, তারপর লসাগু করে কি করে দিব? 0/0 করে দিব। দেখো এই জিনিসটা না, এক্স্যাক্টলি এই জিনিসটা না, এই আকৃতিটাই ছিল। এই ইনফিনিটিটাকে আমি 1/0 তারপর লসাগু করছি। দেখো তো বোঝো কিনা? এক্স্যাক্টলি সেম কাহিনী করছি। এখানে এক্স এর ভ্যালু 0 বসে দেখো, 1/0 মাইনাস 1/0, লসাগু করো। লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্স উপরে হচ্ছে 1 মাইনাস কজ এক্স। এখন আমাদের টার্গেট হচ্ছে এই নিচের সাইন এক্সটাকে সরানো, ওই কিন্তু কালপ্রিট। ওর কারণেই 0/0 আসতেছে না, আমাকে বলো তো? ওর কারণেই 0/0 আসতেছে। একে কেমনে সরানো যায়? দুইটা ওয়েতে করবা তোমরা, এখন করবা এই অঙ্কটা দুইটা ওয়েতে করবা। করো দেখি, দুইটা ওয়েতে করবা। আমি করে দিচ্ছি, আমারটা দেখো না। আমার নিচের সাইন এক্সটাকে সরানো লাগবে। কিভাবে সরানো যায়? সাইন এক্স উপরে একটা 1 মাইনাস কজ এক্স আছে, আমি যদি উপরে নিচে সাইন এক্স দিয়ে গুণ করি, নিচে একটা সাইন স্কোয়ার এক্স আছে। সাইন স্কোয়ার এক্সকে আমরা 1 প্লাস সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্সকে আমরা 1 মাইনাস কজ স্কোয়ার এক্সে কনভার্ট করতে পারবো। তারপর উপর নিচ থেকে একটা জিনিস কাটা দিয়ে দিব। এটা একটা ওয়ে। কি বললাম? ছোট ক্লাসে পড়ে আসছো ত্রিকোণমিতি করার সময়, লিমিট এক্স টেন্স টু 0, উপরে নিচে সাইন এক্স দিয়ে গুণ করো। সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস কজ এক্স ইন্টু সাইন এক্স। এবার নিচের যেই সাইন স্কোয়ার এক্সটা আছে এটাকে ভাঙায় দাও। আমি এক লাইন স্কিপ করলাম। নিচের সাইন স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস কজ স্কোয়ার এক্সে নিবা। 1 মাইনাস কজ স্কোয়ার এক্সে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা ভাঙাবা। 1 প্লাস কজ এক্স ইন্টু 1 মাইনাস কজ এক্স। একটা লাইন স্কিপ করছি কিন্তু বুঝো। এই সাইন স্কোয়ার এক্সটাকে আমরা লিখলাম কি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, সেটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর 1 মাইনাস কজ এক্স ইন্টু সাইন এক্স। এবার কোনটা কোনটা কাটাকাটি যায়? 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স কাটাকাটি যায়। ওই কিন্তু অ্যাকচুয়াল কালপ্রিট ছিল, ওর কারণেই নিচে 0 আসতেছে। 1 মাইনাস কজ 0, ওটার কারণে কিন্তু 0 আসে না। তাহলে যেটা আসলো সেটা হচ্ছে দেখতে এরকম। লিমিট এক্স টেন্স টু 0, উপরে কত? উপরে হচ্ছে সাইন এক্স আর নিচে হচ্ছে 1 প্লাস কজ এক্স, তাই না? 1 প্লাস কজ এক্স। এখন এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, কোনো অনির্ণয় আকৃতি আসবে না।
0 ডিভাইডেড বাই 1 প্লাস 1, আমাদের অ্যান্সার হচ্ছে 0। এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে একটা ওয়ে। অন্য কোনো ওয়ে কি তোমাদের মাথায় আসে? ওকে বলো তো। ত্রিকোণমিতি, তুমি ত্রিকোণমিতি যত ভালো বুঝবা এগুলো তত সুন্দর করতে পারবে। বলো, এই লাইন থেকে অন্য কোনো ওয়েতে কি তুমি করতে পারো? বলো তো, এই লাইন থেকে অন্য কোনোভাবে কি সিম্পলিফাই করা যায়? আমার ঝামেলা কোনটা? সাইন এক্স, ওকে সরাইতে হবে, তাই না? আচ্ছা, কিভাবে সরানো যায়? তুমি আবারও ত্রিকোণমিতির সহায়তা নাও। দেখো তো, উপরে 1 মাইনাস কজ এক্স আছে না, সেটাকে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 তুমি লিখতে পারো। 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারো। তারপর এই যে নিচের সাইন এক্স, এটাকে তুমি এভাবে লিখতে পারো না, 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। সাইনটাকে ভাঙাই এই দুইটা জিনিস পাইছো। এই দুইটার মধ্যে কালপ্রিটকে ঝামেলা কি করতেছিল? সাইন এক্স বাই 2, ওর কারণেই 0 আসতেছিল। কজ এক্স বাই 2 ও তো 0 প্রডিউস করবে না, ওর কারণে 0 আসতেছে। এখন তুমি যদি সিম্পলিফাই করো তাহলে দেখো তো কি পড়ে থাকে। একটা সাইন এক্স বাই 2 একটা সাইন এক্স বাই 2 কাটা যায়। লিমিট এক্স টেন্ডস টু 0, আমাদের উপরে পড়ে থাকে সাইন এক্স বাই 2, নিচে পড়ে থাকে কজ এক্স বাই 2। এখন যেটা আসছে এটা কি কোনো অনির্ণেয় আকৃতি? এক্স এর জায়গায় 0 বসায় দেখো তো, এটা কি কোনো অনির্ণেয় আকৃতি? না কিন্তু। সাইনের মধ্যে 0 বসালে সেটা 0, কজের মধ্যে 0 বসালে সেটা 1, তাই না? বলো তো আমাকে, তো কি থাকলো? 0/1 বা 0। তো একটা অঙ্কই তুমি অনেকভাবে করতে পারো, ঠিক আছে? তোমার যেভাবে ভালো মনে হয়। দেখো, এটা কিন্তু সহজ আগেরটার চেয়ে, তাই না? পারবা তো? দাদা, থার্ড লাইনে ফর্মুলা বসাইলেই তো হয়। হ্যাঁ, থার্ড লাইনে ফর্মুলাই বসাইছি। এক্সামে এত ডিটেলসে না করলে কি প্রবলেম? হ্যাঁ, অবশ্যই প্রবলেম। রিটেন এক্সামে তোমাকে পুরাপুরি ডিটেলসে করতে হবে, কোনো লাইন স্কিপ দেওয়া যাবে না, খুবই সাবধান। রিটেন এক্সাম কলেজের বলো কিংবা বোর্ড পরীক্ষায় বলো, কোনো লাইন স্কিপ দিতে পারবে না, কোনো লাইন তুমি মাথায় মাথায় করতে পারবে না। তুমি যা করবা খাতায় থাকতে হবে, নাহলে টিচার মার্কস দিবে কি দেখে? তুমি অ্যাডমিশন টেস্টে সব কিছু মাথায় মাথায় করো, শর্টকাট অ্যাপ্লাই করো, ওটা অসুবিধা নেই। বাট কলেজের পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় কোনো লাইন স্কিপ করা যাবে না, যা করছো সব কিছু খাতায় দেখাইতে হবে। এর চেয়ে শর্ট ফর্ম নাই তো এটার। দেখো, এটা কেমনে করবা? বইটা আসছে কিন্তু 11-12 সালে, বোর্ড পরীক্ষায় আসছে। এটা কোন ফর্মেট বলো তো? 0/0 ফর্মেট, তাই না? তাই তো, cos π/2 এর ভ্যালু হচ্ছে 0, তো 0/0 ফর্মেট। কালপ্রিটকে নিচের cos x, ওকে সরাইতে হবে। কেমনে সরাবো? অলরেডি তুমি বুঝে গেছো কিভাবে সরাইতে হবে, বলো তো? অলরেডি তুমি বুঝে গেছো কিভাবে সরাইতে হবে। এরকম একটা অঙ্ক করছি আমরা, তাই না? এরকম প্রসেসে একটা অঙ্ক করছি না? কি করতে হবে? লব আর হরকে কি দিয়ে গুণ করব? cos x দিয়ে গুণ করব, তাই না? তাহলে কিন্তু হয়ে যায়। লব আর হরকে cos x দিয়ে গুণ করলেই হয়ে যায়। তো লব আর হরকে তুমি যদি cos x দিয়ে গুণ করো, বাকিটা পারবে না, আমারটা দেখো না, তোমরা নিজে নিজেরাই করো, আমারটা এখন দেখো না। এই যে এই অপারেশনটা, লব আর হরকে তুমি cos x বা sin x দিয়ে গুণ করবে, এই যে এই আকৃতিটা দেখলেই মনে রাখবে, এটা অনেক জায়গায় কাজে দেয়। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সব জায়গায় কাজে দিবে এটা, বুঝছো? এই আকৃতিটা। তাহলে এরপরে কি পড়ে থাকে? লিমিট এক্স টেন্ডস টু 0, cos স্কোয়ার এক্সটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তারপর কাটাকাটি করে তুমি সিম্পলিফাইড ভার্সনটা নিয়ে আসবে। বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। পারবা না বলো তো? ওয়ান মাইনাস সাইন এক্স কাটা যাবে? আচ্ছা, করেই দিই। এখানটায় যেটা পড়ে থাকবে, একটা লাইন স্কিপ করলাম। লিমিট এক্স টেন্ডস টু 0 কেন লিখলাম? π/2, x tends to π/2, লিমিট x tends to π/2, নিচে পড়ে থাকবে 1 প্লাস সাইন এক্স, আর উপরে পড়ে থাকবে কি? cos x। আমাদের অ্যান্সার হবে 0, 0/2 বা 0।
ঠিক আছে। আচ্ছা, আরেকজন একটা কথা বলছো, 1 + sin x দিয়ে লব আর হরকে গুণ করলে কি হবে? হ্যাঁ, হবে না? বলো তো। আমি যদি এইটা না করে লব আর হরকে 1 + sin x দিয়ে গুণ করতাম, তাহলে নিচের যে কালপ্রিট বাবাজি, ও কিন্তু ভ্যানিশ হয়ে যাইতো, তাই না? একটু চিন্তা করে দেখো, লব আর হরকে তুমি যদি 1 + sin x দিয়ে গুণ করো, উপরে কি 1 - sin² x, সেটা মানে কি cos²x, ওখান থেকে একটা কজ আর নিচের থেকে একটা কজ, দুইজনে মিলে ভ্যানিশ। বুঝাতে পারলাম? এই যে একজন কমেন্ট করছে এইটা, তোমরাই কিন্তু এভাবে অনেকগুলো ওয়েতে অঙ্ক করতে পারবা। এই অঙ্কটাই আমি লবার হরকে কস দিয়ে গুণ করেছিলাম, এবার কস দিয়ে না গুণ করে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে। আমি কি করব? লবার হরকে 1 + sin x দিয়ে গুণ করব। লিমিট x টেন্ডস টু π/2, লবার হরকে 1 + sin x দিয়ে গুণ করব, তো 1 - sin x ইন্টু 1 + sin x। তোমার মূল টার্গেট হচ্ছে নিচের কসটাকে সরানো, যেমনে পারো মানে সরাইতে পারলেই হয়েছে। এটা করলাম, লবার হরকে এই জিনিসটা দিয়ে গুণ করলাম। এবার উপরে কি 1 - sin² x না, সেটাকে আমরা cos² x লিখতে পারি, তাই তো? উপরে হচ্ছে আমাদের 1 - sin² x, সেটাকে আমরা লিখতে পারি cos² x। একটা cos কাটা যাবে, আমাদের যেই কালপ্রিট ছিল ও ভ্যানিশ হয়ে গেছে। তারপরের লাইন পুরোপুরি আগের মতোই, এই যে ও কাটা গিয়ে একটা cos x পড়ে থাকবে, আমাদের অ্যান্সার 0 আসতেছে। ঠিক আছে, সেকেন্ড লাইনটা কেমনে আসলো? কোথাকার সেকেন্ড লাইন? এই লাইনটা আমি লবার হরকে cos x দিয়ে গুণ করছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, পরেরটাই যাচ্ছে। আচ্ছা, এখন আমরা নতুন একটা টাইপে যাব। নতুন একটা টাইপ না, আসলে এই টাইপেরই একটা ছোট্ট সাব টাইপ, এই টাইপেরই ছোট্ট একটা সাব টাইপ। সেটা হচ্ছে এরকম, আমাদের ত্রিকোণমিতির দুইটা ফর্মুলা ছিল লিমিটেড, তাই না? এই দুইটা নিয়েই কিন্তু আমরা কালকে থেকে মানে বকবক করতেছি ম্যাক্সিমাম টাইমে। এই দুইটা ফর্মুলা, এই একটা লিমিট x টেন্ডস টু 0 tan x/x = 1, তাই তো? এখন এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাদের লিমিটটা x টেন্ডস টু 0 হওয়া লাগবে, তাই না? আজকে আমরা যে অঙ্কগুলো করছি কোনোটাই কি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করছি? না, কোনোটাই কিন্তু করি নাই। আমাদের কিছু অঙ্কে লিমিট x টেন্ডস টু π/2 ছিল, এরপর ধরো যে এটা তো x টেন্ডস টু π/2 ছিল, তো আমরা কিন্তু কোনোটাই এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করিনি, আমরা ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফাই করে দিছি। আমরা কি করছি? ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফাই করে দিছি, আমরা কিন্তু এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে নাই। কেন করে নেই? কারণ এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার জন্য লিমিটিং ভ্যালুটা টেন্ডস টু 0 হওয়া লাগবে, লিমিটিং ভ্যালুটা টেন্ডস টু 0 হওয়া লাগবে। আচ্ছা, এখন তুমি যদি দেখো আমাদের লিমিটটা x টেন্ডস টু 0 নাই, কিন্তু তুমি বুঝতে পারতেছো এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, তখন লিমিটটাকে জোর করে টেন্ডস টু 0 বানাইতে হবে। বোঝাতে পারলাম? এটা খেয়াল করো, অনেকটা প্রথমটার মতো হয়ে গেছে না? অনেকটা sin x π - x, কিন্তু লিমিটটা x টেন্ডস টু 0 নাই। কথাটা বুঝো, এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাদের যে x এর লিমিট সেটা টেন্ডস টু 0 হওয়া লাগে, এখানেও এখানেও, না হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। এখন তুমি যদি বুঝতে পারো কোনোভাবে, তোমার অঙ্কে এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু লিমিটের কারণে করতে পারতেছে না, লিমিট x টেন্ডস টু 0 নাই, এই দেখো x টেন্ডস টু পাই আছে, তখন তুমি জোর করে ওটাকে 0 বানাবা। কিভাবে বানাবা? এই অঙ্কটা দেখাই, তাইলেই তুমি বুঝতে পারবে। একটা অঙ্ক করাইতে পারলেই মানে করতে পারলেই তুমি পুরো ব্যাপারটা বুঝে যাবা। খেয়াল করো, লিমিট x টেন্ডস টু পাই বাই, আরেকটা কথা আমি বলছিলাম না, এই ফর্মুলাগুলাই তুমি x এর জায়গায় যে কোনো কিছু নিয়ে আসতে পারবা, বাট প্রত্যেকটা জায়গায় আনতে হবে, এখানে আনতে হবে, এখানে আনতে হবে, এখানে আনতে হবে, তাহলে এই ফর্মুলার ভ্যালু 1ই থাকবে। সেম ভাবে এটার কথা প্রযোজ্য। ওকে, ঠিক আছে, তাহলে একটু দেখি লিমিট নিচে পাই মাইনাস এক্স আছে, তার মানে এক্স এর জায়গায় কত? পাই মাইনাস এক্স। এক্স এর জায়গায় কত? পাই মাইনাস এক্স। আচ্ছা, এক্স টেন্ডস টু যদি পাই হয়, আমাকে বলো তো, এক্স যদি পাই এর কাছাকাছি হয়, তাহলে পাই মাইনাস এক্স টেন্ডস টু 0 হয় না? এক্স টেন্ডস টু পাই,
তুমি জাস্ট এক পাশে নিয়ে আসো, ডান পাশেও নিতে পারো বা বাম পাশেও নিতে পারো। তো পাই মাইনাস এক্স এইটা টেন্ডস টু জিরো হয় না? আমাকে বলো তো। এতটুকু বুঝলাম। এক্স যদি পায়ের খুব কাছাকাছি হয় তাহলে একটা থেকে আরেকটা বাদ দিলে সেটা জিরোর কাছাকাছি হবে, খুব সহজ। দুইটা জিনিস তারা একজন আরেকজনের খুব কাছাকাছি, তো একটা থেকে আরেকটা বাদ দিলে তো জিরোই হবে। কার থেকে কারে বাদ দিয়েছে ওটা ম্যাটার করে না। এক্স থেকে পাই বাদ দিলেও সেটা টেন্ডস টু জিরো হবে, পাই থেকে এক্স বাদ দিলেও সেটা টেন্ডস টু জিরো হবে, কারণ দুইটা তো খুব কাছাকাছি। বুঝাতে পারলাম? তার মানে এই যে এক্স টেন্ডস টু পাই এইটার পরিবর্তে আমি লিখতে পারি লিমিট পাই মাইনাস এক্স টেন্ডস টু জিরো। আচ্ছা, উপরে সাইন এক্স থাকলো, নিচে পাই মাইনাস এক্স থাকলো। এখন তুমি একটু মেলানোর চেষ্টা করো আমাদের ফর্মুলার সাথে। এক্স এর জায়গায় আমি এখানে নিয়ে আসছি পাই মাইনাস এক্স, এখানেও নিয়ে আসছি পাই মাইনাস এক্স, আর একটা জায়গায় আনতে পারলেই হয়। সেটা কোথায়? সাইনের মধ্যে। তাহলে এই প্রত্যেকটা এক্স এর জায়গায় আমি পাই মাইনাস এক্স আনছি না? আমাকে বলো তো। তাই তো, তাই না? তো ঘাবড়ানোর কিছু নাই। তোমরা যারা ত্রিকোণমিতি পড়ে আসছো নিশ্চয়ই জানো সাইন পাই মাইনাস এক্স এটার ভ্যালু সাইন এক্স এর সমান না, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে। সাইন পাই মাইনাস এক্স পায়ের কারণে পাই বাই টু এর জোর গণিতক, সাইন সাইনই থাকবে, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে এটা কি পজিটিভ। এটা কই থেকে আসছে? ত্রিকোণমিতি থেকে আসছে। তার মানে আমরা এই উপরে সাইন এক্স এর পরিবর্তে সাইন সাইন পাই মাইনাস এক্স লিখতে পারি। পাই মাইনাস এক্স টেন্ডস টু জিরো, উপরে সাইন এক্স এর পরিবর্তে আমরা কি লিখব? সাইন পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস এক্স। মিলছে? বলো, মিলছে? প্রথম ফর্মুলার সাথে মিলছে, যেখানে প্রত্যেকটা এক্স এর জায়গায় কি আছে? পাই মাইনাস এক্স। তার মানে এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? 1। বলো, এতটুকু বুঝছো? বলো বলো বলো, এতটুকু কি সবাই বুঝছো? এইচ ধরে করা যাবে? হ্যাঁ, সেটাই দেখাবো একটু পরে। তুমি প্রসেসটা বুঝছো? তুমি যদি দেখো কখনো তুমি এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু লিমিটটা টেন্ডস টু জিরো নাই, তখন তোমাকে যেটা করতে হবে ওই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এটা আরেকটা ওয়েতে করা যায়, সুন্দর আরেকটা ওয়ে, সেটা আমি দেখাইতেছি। রিক্যাপ দিব। আচ্ছা, রিক্যাপ দিচ্ছি। দেখো, আমাদের এই দুইটা ফর্মুলা আছে, অ্যান্ড আমি জানি এই দুইটা ফর্মুলা যদি এরকমও হয় প্রত্যেকটা এক্স এর জায়গায় অন্য কিছু একটা আছে, বাট প্রত্যেকটা এক্স এর জায়গায় আছে, ফর্মুলার ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। তো আমি দেখলাম লিমিট এক্স টেন্ডস টু জিরো, খেয়াল করো লিমিট এক্স টেন্ডস টু জিরো নাই, কিন্তু এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো হওয়া লাগবে। এক্স টেন্ডস টু পাই দেওয়া আছে, সাইন এক্স বাই পাই মাইনাস এক্স। দেখতে অনেকটা প্রথমটার মতো, আমি চাইলে প্রথমটায় নিয়ে যেতে পারবো কোনোভাবে। তো তোমাকে এখন যেটা করতে হবে, খেয়াল করতে হবে যে এক্স এর জায়গায় অ্যাকচুয়ালি কি আছে। এক্স এর জায়গায় তুমি যদি খেয়াল করো, এক্স এর জায়গায় আসলে কি পাই মাইনাস এক্স আছে না? তো এখন রূপান্তর করতে হবে, প্রত্যেকটা এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স আনতে হবে। নিচের এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স আছে, তো লিমিটের এখানেও পাই মাইনাস এক্স আনতে হবে। এক্স এর ভ্যালু যদি পাই এর কাছাকাছি হয় তাহলে পাই মাইনাস এক্স টেন্ডস টু জিরো, এটা আমি লিখতে পারি, লিখে ফেললাম। পাই মাইনাস এক্স টেন্ডস টু জিরো, নিচে পাই মাইনাস এক্স। আর একটা জায়গায় চেঞ্জ করলেই হয়, সেটা হচ্ছে সাইনের মধ্যে যে এক্সটা। এখন সাইন এক্স কে সাইন পাই মাইনাস এক্স লেখাই যায়, ত্রিকোণমিতিতে পড়ে আসছো। তো এখন এই লাইনে যেটা আসছে ওটা ফর্মুলা, প্রথম ফর্মুলাটার মতো সবগুলো এক্স এর জায়গায় কি আছে? পাই মাইনাস এক্স। শেষ। ঠিক আছে? এখন এগুলা করার আরেকটু সুন্দর ওয়ে হচ্ছে তোমাকে ধরে নিতে হবে। বুঝছো? এগুলো করার আরেকটু সুন্দর ওয়ে হচ্ছে সরাসরি এভাবে না করে, এগুলো একটু বাজে দেখায়, পাই মাইনাস এক্স কি হাবি যাবে লিখছো। এগুলো না করে তুমি ধরে নিবা। কি ধরে নিবা? তুমি ফর্মুলা একটু খেয়াল করবা যে এক্স এর জায়গায় অ্যাকচুয়ালি আছেটা কি। খেয়াল করো, এক্স এর জায়গায় অ্যাকচুয়ালি এইটা আছে না? কিভাবে বুঝবা? তুমি ফর্মুলার সাথে কম্পেয়ার করবা আর লিমিটটা একটু খেয়াল করবা। লিমিট কি? এক্স টেন্ডস টু পাই দুটাকে এক পাশে নিয়ে আসলে যেটা থাকবে সেটাই আসলে এক্স এর জায়গায় আছে। আবার বলি, তুমি ফর্মুলার সাথে কম্পেয়ার করে দেখলা এক্স এর জায়গায় কি আছে? পাই মাইনাস এক্স। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কিভাবে চিন্তা করবা? লিমিটটা খেয়াল করবা। লিমিট এক্স টেন্ডস টু পাই দেওয়া না,
এই দুইটা জিনিস জাস্ট এক পাশে নিয়ে গেলেই হয়। এক পাশে নিয়ে গেলে যেটা আছে সেটাই অ্যাকচুয়ালি এক্স এর জায়গায় আছে। তুমি খেয়াল করো, সেটাই অ্যাকচুয়ালি এক্স এর জায়গায় আছে। যে এক্স টেন্স টু জিরো না, এক্স টেন্স টু জিরোর জায়গায় পাই মাইনাস এক্স টেন্স টু জিরো আছে। তো তুমি কি করবা, তুমি ধরে নিবা, তুমি ধরবা, ধরি এক্স এর জায়গায় যেটা আছে বা পাই মাইনাস এক্স সেটা ইকুয়াস টু এইচ, অন্য কিছু ধরতে পারো, সেটা ইকুয়াস টু কত ধরলা, এইচ, সেটা ধরলা এইচ। তারপর এখান থেকে আমি বেসিক্যালি যেটা করব, প্রত্যেকটা এক্স, এই এক্সগুলাকে রিপ্লেস করে এইচ নিয়ে আসবো, নতুন একটা চলক নিয়ে আসবো। বুঝতে পারলাম? এক্স চলকটা বাদ দিয়ে আমি এইচ চলকটা নিয়ে আসবো। তার মানে প্রত্যেকটা এক্স এর জায়গায়, প্রত্যেকটা এক্স এর জায়গায় কি বসবে, এইচ বসবে, প্রত্যেকটা এক্স এর জায়গায় এইচ বসবে। আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করো, পাই মাইনাস এক্স এই ভ্যালুটা তুমি ধরে নিছো এক্স, তার মানে এটার জায়গায় এইচ বসাই দিবা। পাই মাইনাস এক্স এটা ধরে নিছো এইচ, তারপর এক্স এখানেও তো রিপ্লেস করতে হবে। তাহলে বলো তো আমাদের এক্স এর ভ্যালু কত, এখান থেকে এক্স এর ভ্যালু হয় পাই মাইনাস এইচ, এক্স এর ভ্যালু হয় পাই মাইনাস এইচ, ঠিক আছে? এবার লিমিটটাও চেঞ্জ করতে হবে। এক্স এর ভ্যালু যদি টেন্স টু পাই হয়, তোমাকে দেওয়া আছে এক্স টেন্স টু পাই, তোমাকে দেওয়া আছে এক্স টেন্স টু পাই, তাহলে এইচ এর ভ্যালু কত হবে আমাকে বলো তো? আমরা লিমিট চেঞ্জ কিন্তু আগেও করছি। এক্স এর ভ্যালু যদি পাই এর কাছাকাছি হয় তাহলে এইচ এর ভ্যালু কত হবে খেয়াল করো। এইচ মানে কি, পাই মাইনাস এক্স, এক্স আর পাই যদি কাছাকাছি হয় তাহলে এইচ এর ভ্যালু টেন্স টু জিরো হবে, এইচ এর ভ্যালু টেন্স টু জিরো হবে। তোমাকে জাস্ট এই নিচের তিনটে লাইন লিখতে হবে, উপরগুলো লেখার দরকার নেই, এটা বোঝানোর জন্য বলছি, বুঝছো? উপরের দুইটা লাইন লেখার দরকার নেই, এটা লিখবা। এবার রিপ্লেসমেন্ট করো, এবার তুমি রিপ্লেসমেন্ট করো, সব জায়গায় রিপ্লেস করতে হবে। আমরা এক্স গুলাকে সরাই এইচ নিয়ে আসবো। লিমিট এক্স টেন্স টু পাই, এক্স টেন্স টু পাই এর জায়গায় আমি কি লিখতে পারবো, এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো। উপরে সাইন এক্স, এক্স এর মধ্যে আমরা কি লিখবো, পাই মাইনাস এইচ, কই থেকে, এই যে এক্স এর ভ্যালু হচ্ছে পাই মাইনাস এইচ, আর নিচে এইচ। এরপর লিমিট এইচ টেন্স টু জিরো, সাইন পাই মাইনাস এইচ হচ্ছে সাইন এইচ বাই এইচ। ফর্মুলা, প্রত্যেকটা এক্স এর জায়গায় জাস্ট এইচ আছে, ওয়ান, দ্যাটস ইট। বলো, বুঝতে পারলাম? আগেরটাই ভালো ছিল না, এটা সুন্দর। আগেরটা এই অঙ্কের ক্ষেত্রে হয়তো সহজ, বাট কিছু অঙ্কের ক্ষেত্রে দেখবা আগেরটা আসলে কঠিন হয়ে যাচ্ছে। এটাই মোর জেনারেল ওয়ে, রিটেনে আসলে এভাবেই করবা। আগেরটা হচ্ছে তুমি যদি অ্যাডভান্সড হয়ে যাও, মাথায় মাথায় ক্যালকুলেট করতে পারো, তাহলে আগেরটা সহজ। বলো, বুঝছো? বুঝছো না সবাই? বুঝছো তো? তুমি কখন বুঝবা তোমাকে রিপ্লেসমেন্ট করতে হবে? যখন তুমি দেখবা তোমাকে হয়তো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয় এবং লিমিটটা এক্স টেন্স টু জিরো না, এবং লিমিটটা এক্স টেন্স টু জিরো না। কোনটা রিপ্লেস করবা? তোমাকে লিমিট এরকম কিছু একটা দেওয়া থাকবে, এক্স টেন্স টু পাই, এক্সটাকে ডান পাশে নিয়ে যাবা, তাহলে কি পাই মাইনাস এক্স থাকে না, ওই পাই মাইনাস এক্সটাকেই এইচ ধরে নিবা। বুঝাতে পারলাম? আবারও বলি, এই টাইপটা হচ্ছে এরকম, আমি বুঝতে পারতেছি আমাকে এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু লিমিটটা এক্স টেন্স টু জিরো নাই। তো এখন আমি কিছু রিপ্লেস করব। কি রিপ্লেস করব? এক্স টেন্স টু যেটা দেওয়া থাকবে সেটাকে আমি ডান সাইডে নিয়ে যাব। এই যে এক্স টেন্স টু পাই দেওয়া আছে, আমি এক্সটাকে ডান সাইডে নিয়ে গেলাম, তাহলে কি পাই মাইনাস এক্স থাকে না, পাই মাইনাস এক্স টেন্স টু জিরো। ওই যে পাই মাইনাস এক্স, ওটাকেই আমি ধরে নিব নতুন চলক। তুমি এইচ ধরতে পারো, থিটা ধরতে পারো, যা ইচ্ছা তা ধরতে পারো, যা ইচ্ছা তা ধরতে পারো, ঠিক আছে? সাইনগুলা উল্টা হবে না, সাইনগুলা উল্টা হবে না। আরেকবার রিক্যাপ করব, আরেকটা অঙ্ক দিয়ে করাই, তাহলে বুঝতে পারবো। প্রথম অঙ্ক তো এই জন্য একটু ঝামেলা লাগতেছে, প্রথম অঙ্কটা একটু ঝামেলা লাগতেছে, আমরা একটু দেখি পরেরটা। তোলো সবাই, তোলো সবাই। দেখো আমাদের লিমিটটা এক্স টেন্স টু পাই বাই টু দেওয়া, এবং নিচে কত, পাই বাই টু মাইনাস এক্স না? আমরা ওই ফর্মুলায় নিতে পারতাম, কিন্তু এক্স এর জায়গায় অ্যাকচুয়ালি পাই বাই টু মাইনাস এক্স আছে, তার মানে এই যে পাই বাই টু মাইনাস এক্স, এটাকে আমরা থিটা ধরে নিব বা এইচ ধরে নিব। বুঝাতে পারলাম? তোমার প্রথম কাজ হবে এক্স এর জায়গায় যেটা আছে সেটাকে সেটাকে চেঞ্জ করা, রিপ্লেস করা, সেটাকে কিছু একটা ধরে নাও। এক্স এর জায়গায় কি আছে, পাই বাই টু মাইনাস এক্স। কেমনে বুঝছো? লিমিট দেখে বুঝছো, লিমিট দেখে বুঝছো, আর এখান থেকেও বোঝা যাচ্ছে। নিচে
এখান থেকেও বোঝা যাচ্ছে। তো আমরা যেটা করব, ধরি π/2 - x = থিটা। আগেরটাই h ধরছি, এখানে থিটা ধরলাম, অসুবিধা নেই, তুমি চাইলে এইচও ধরতে পারো। আচ্ছা, তাহলে এখান থেকে এটার পরিবর্তে আমি থিটা বসাবো, ভেতরের এক্স এটাকেও তো রিপ্লেস করা লাগবে, তাই না? তাহলে আমরা এক্স এর ভ্যালুটা একটু বের করে রাখি। এক্স এর ভ্যালু কত বলো তো? π/2 - থিটা না? এক্স এর ভ্যালুটা জাস্ট ওই পাশে পাঠিয়ে দাও, থিটাটাকে এই পাশে পাঠিয়ে দাও। এক্স রাইট সাইডে, থিটা লেফট সাইডে, তাহলে কি π/2 - থিটা। আচ্ছা, এবার লিমিটটাও চেঞ্জ করা লাগবে। আমাদের দেওয়া আছে হচ্ছে x টেন্ডস টু π/2, x টেন্ডস টু π/2। তো x এর ভ্যালু যদি π/2 এর কাছাকাছি হয়, x এর ভ্যালু যদি π/2 এর কাছাকাছি হয়, তাহলে থিটার ভ্যালু কত? টেন্ডস টু 0 না? এখান থেকে চিন্তা করো, এই যে এখান থেকে চিন্তা করো, x এর ভ্যালু π/2 এর কাছাকাছি, তো π/2 থেকে x বাদ দিলেই সেটা থিটা হয়। x এর ভ্যালু π/2 এর কাছাকাছি, তো π/2 থেকে π/2 এর কাছাকাছি একটা ভ্যালু বাদ দিলে সেটা আসলে 0-র কাছাকাছি হবে, থিটা টেন্ডস টু 0। এবার রিপ্লেস করো, লিমিট x টেন্ডস টু, x তো লিখতে পারবো না, থিটা টেন্ডস টু 0, থিটা টেন্ডস টু 0, 1 মাইনাস সাইন π/2 - থিটা, নিচে হচ্ছে থিটার স্কোয়ার। তাহলে উপরে কি থাকে বলো তো? 1 মাইনাস সাইন π/2 - থিটা, সেটা কত? 1 তো 1 এর মতেই, সাইন π/2 - থিটা কস থিটা হয়ে যায় না? সাইন π/2 - থিটা কস থিটা হয়ে যায়, নিচে হচ্ছে থিটার স্কোয়ার। এর পরেরটুকু আমি করাইছি তোমাদের, এর পরেরটুকু আমি তোমাদেরকে করাইছি, করো তো। কি করবা? 1 মাইনাস কস থিটা, নিচে কি থিটার স্কোয়ার আছে, জাস্ট এক্স এর জায়গায় থিটা আছে, ওইটা চিন্তা করো। কালপ্রিট কে এখানে বলো তো? কালপ্রিট কে? কালপ্রিট হচ্ছে, এটা 0/0 আসে, কালপ্রিট হচ্ছে নিচের থিটা স্কোয়ার। ওরে কেমনে সরানো যায়? উপরে উপরে দুইটা সাইন আনতে হবে, বা দুইটা ট্যান আনতে হবে, বা দুইটার গুণফল। দুইটা সাইন খুব ইজিলি নিয়ে আসা যায়। 1 মাইনাস কস থিটা, এটাকে কি লেখা যায় বলো তো? লিমিট থিটা টেন্ডস টু 0, 1 মাইনাস কস থিটা, এটাকে কি লেখা যায়? 2 সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার থিটা/2, আর নিচে হচ্ছে থিটার স্কোয়ার। এরপর তো হয়েই গেল, 2টাকে তুমি বাইরে নিয়ে আসো, ইন্টু লিমিট থিটা টেন্ডস টু 0, সাইন থিটা/2, নিচে হচ্ছে থিটা তার হোল স্কোয়ার। লিমিটটাকে এবার ভেতরে আনবা, ভেতরে আনলে যেটা হয়, ভেতরে একটা হাফ পরে থাকবে সহগটা, তার মাথায় স্কোয়ার, 1/4, 2 ইন্টু 1/4 হয় হাফ, দ্যাটস ইট। তো 2 ইন্টু, আমি একটু ডিটেলসে করে দিই, লিমিট থিটা টেন্ডস টু 0, সাইন থিটা/2 বাই থিটা/2 ইন্টু হাফ, তার মাথায় স্কোয়ার, তারপরের লাইন এখানটায় লিখি 2 ইন্টু 1/4 বা হাফ। বলো, সবাই বুঝছো না? আমাকে বলো তো। রিপিট করব, আচ্ছা রিপিট করতেছি। এতটুকুর পরে যারা বুঝো নাই, তোমরা আগের ক্লাস ঠিক মতো করো নাই, এই যে এতটুকুর পরে যারা বুঝো নাই, থার্ড লাইন থেকে যারা বুঝো নাই, তোমরা আগের ক্লাস করো নাই ঠিক মতো। আচ্ছা, এই টাইপটা ছিল এরকম, তুমি যদি দেখো আমাদের 4 সূত্রের যে ত্রিকোণমিতির দুটা সূত্র, এই দুইটা তুমি অ্যাপ্লাই করতে পারবা বা অ্যাপ্লাই করতে হয় কোনোভাবে, কিন্তু লিমিটটা এক্সটেন্ডস টু 0 নাই, লিমিটটা এক্সটেন্ডস টু 0 নাই, তার মানে এক্স এর জায়গায় অন্য কিছু একটা আছে, নিচেও দেখবা অন্য কিছু একটা আছে। তখন যে ওই যে অন্য কিছু একটা আছে, ওইটাকে তুমি থিটা ধরে নিবা বা এইচ ধরে নিবা, ওইটাকে মানে এক্স এর মতো করে ধরে নিবা। তো দেখেই বোঝা যাচ্ছে π/2 - x, x টেন্ডস টু π/2, তার মানে x এর জায়গায় অ্যাকচুয়ালি π/2 - x এই জিনিসটা আছে, তো এটাকে আমি থিটা ধরে নিলাম। তাহলে x এর ভ্যালু কত? x এই পাশে আনো, থিটা এই পাশে আনো, x ইকুয়ালস টু π/2 - থিটা।
এখন সব কিছু চেঞ্জ করতে হবে, তো লিমিটটাও চেঞ্জ করা লাগবে। দেওয়া আছে তোমাকে কি এক্স এর লিমিট, এক্স টেন্ডস টু পাই বাই টু, এক্স টেন্ডস টু মানে এক্স পাই বাই টু এর কাছাকাছি। সুতরাং এক্স যদি পাই বাই টু এর কাছাকাছি হয় থিটা টেন্ডস টু জিরো হবে, কারণ থিটার ভ্যালু হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স। একদম কমন সেন্স। সব কিছু রিপ্লেস করলাম। লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু এর পরিবর্তে থিটা টেন্ডস টু জিরো, ওয়ান মাইনাস সাইন এক্স এর জায়গায় পাই বাই টু মাইনাস এক্স, পাই বাই টু মাইনাস এক্স এর জায়গায় থিটা, তারপরে এটা চলে আসছে। এখন তো খুবই সহজ। লিমিট থিটা টেন্ডস টু জিরো। এখন অসুবিধা হলে তুমি থিটার জায়গায় মনে মনে এক্স চিন্তা করতে পারো। এরকম অঙ্ক করাইছি না? খাতা খুলে দেখো, তোমাদের খাতাই আছে, তোমাদের খাতাই আছে। বলো 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 পরেরটা। এটা করো দেখি তো কয়জন পারো। এটা করে তো দেখি। কি করবা? এখানে এক্স এর জায়গায় কি আছে আমাকে বলো তো। এক্স এর জায়গায় এই জিনিসটা আছে না? এটা দেখেও বোঝা যায়, আবার লিমিট দেখেও বোঝা যায়। এটা দেখেও বোঝা যায়, আবার লিমিট দেখেও বোঝা যায়। তো এইটার ভ্যালু আমি কি ধরে নিব? থিটা ধরে নিব বা এইচ ধরে নিব? ধরি ধরি পাই বাই টু মাইনাস এক্স, এটা ইকুয়াস টু থিটা। তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত হবে? পাই বাই টু মাইনাস থিটা। এখন লিমিটটাও চেঞ্জ করতে হবে। এক্স টেন্ডস টু পাই বাই টু, এটা তোমাকে দেওয়া আছে। এক্স টেন্ডস টু পাই বাই টু, এটা দেওয়া আছে, চাইলে লিখতে পারো, দেওয়া আছে, বুঝছো? এভাবে লিখবা, গিভেন এক্স টেন্ডস টু পাই বাই টু, লিমিটটা দেওয়া আছে এক্স টেন্ডস টু পাই বাই টু। তাহলে থিটা টেন্ডস টু কত হবে? সুতরাং ওটা গিভেন, সেখান থেকে তুমি বলতে পারো থিটা টেন্ডস টু জিরো, বুঝছো? এটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে, সেখান থেকে তুমি বলতে পারো, এই জন্য আমি সুতরাং চিহ্নটা দিচ্ছি। সুতরাং থিটা টেন্ডস টু জিরো। এবার দেখো তো, সব কিছু চেঞ্জ করবা। লিমিট থিটা টেন্ডস টু জিরো, পাই বাই টু মাইনাস এক্স এর জায়গায় বসাবা থিটা ইন্টু ট্যান। এক্স এর জায়গায় কি বসাবা বলো তো? পাই বাই টু মাইনাস থিটা। তাহলে কি পরে থাকলো? লিমিট থিটা টেন্ডস টু জিরো, থিটা ইন্টু কট থিটা। পাই বাই টু মাইনাস থিটা করলে কি কট থিটা হয় না? যারা পড়ো নাই ত্রিকোণমিতি, তো ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট, প্রথম চতুর্ভাগে পাই বাই টু এর বেজোড় গুণিতক। তাহলে কি পড়ে থাকলো? লিমিট থিটা টেন্ডস টু জিরো, এই কট থিটাটা নিচে চলে যাবে, এই কট থিটাটা নিচে চলে যাবে, থিটা বাই ট্যান থিটা। তুমি চাইলে এখানেই আনসার লিখে দিতে পারো, বা আরেকটু ফর্মালিটি করলে পরীক্ষার রিটার্নে আসলে এটাকে জাস্ট উল্টায় লিখবা এভাবে। এটার ভ্যালু ওয়ান, বুঝতে পারতেছো? মনে রাখতে বলছিলাম। কিন্তু রিটার্ন পরীক্ষায় আসলে তুমি আরেকটু ফর্মালিটি করবা। কি ফর্মালিটি? যেভাবে ওয়ান বাই ট্যান থিটা বাই থিটা, তারপর লিমিটটা এখানে নিয়ে যাবা, আমাদের অ্যান্সার হবে ওয়ান বাই ওয়ান বা ওয়ান, ওয়ান বাই ওয়ান বা ওয়ান। বুঝতে পারলাম? বলো তো। অ্যান্সার ওয়ান। প্রত্যেকটা ক্লাস করার আগে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো করে আসবা। আমি এভাবেই পড়াচ্ছি যে আগের ক্লাসে যেগুলো পড়াইছি ওগুলো যাতে রিপিট করা না লাগে। তো আমি যদি আগের ক্লাসের জিনিসগুলো ক্লাসেই বারে বারে রিপিট করি তাহলে কিন্তু ক্লাস এমনিতেই বড় হয়ে যাবে। তো প্রত্যেকটা ক্লাস করার আগে জাস্ট 30 মিনিট আগের ক্লাসটা রিক্যাপ করে আসবা। ক্লাস করার দরকার নেই, তুমি ক্লাস নোটটা দেখলেই হবে। ক্লাস নোটটা দেখতেই হবে। এটা আমি অন্য সাইকেলেও কিন্তু তোমাকে বলছি, তুমি ক্লাস কিভাবে করবা। প্রত্যেকটা ক্লাস করার একটা প্রিপারেশন আছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস করার আগে 30 মিনিট গত ক্লাসে কি পড়াইছি সেটা তুমি একটু রিভিউ করবা। গত ক্লাসে কিংবা গত 2-3টা ক্লাসে যা পড়াইছি ওটা একটু রিভিউ করবা। তাহলে দেখবা ক্লাসে যেগুলো পড়াচ্ছি একদম পটাপট মাথায় ঢুকে যাইতেছে, অ্যান্ড এই মেমোরিটা মানে এটা মাথায় থেকে যাচ্ছে, অনেকদিন থেকে যাচ্ছে। এটা একটা। আর ক্লাস শেষে আরেকটা কাজ আছে। ক্লাস শেষের 20 মিনিট আমি তো ক্লাস নোটটা দিয়ে দিব, সাথে সাথেই ক্লাস নোটটা আর তোমার নিজের নোট খাতাটা একটু রিভিউ করা। এটা ক্লাস শেষে 20 মিনিট। তো এতটুকু করো, তোমার বাসায় আর কিছু করাই লাগবে না। অঙ্ক এতটুকুই, মোর দেন ইনাফ, মোর দেন ইনাফ। ঠিক আছে? ওকে, আমরা পরেরটায় যাচ্ছি।
এটার পরে আর 2টা অঙ্ক, তারপর একটা নতুন টাইপ, তারপর আমাদের ক্লাস শেষ। আজকে কি হোমওয়ার্ক দিবেন দেখি, হোমওয়ার্ক দেওয়ার মতো অঙ্ক থাকলে দিব, না হলে 3টা ক্লাস শেষে তারপর। দেখো তো এক্স এর জায়গায় এই জিনিসটা আছে, এই যে π/2 - x। তুমি যখনই এরকম কিছু একটা দেখবা, অ্যান্ড লিমিটেও চেঞ্জ দেখবা, তখনই বুঝে নিতে হবে তোমাকে কিছু রিপ্লেসমেন্ট করতে হবে, তো এখানে কি আছে, সেক ট্যান আছে না, সেক ট্যানকে আগে সরায়ে আমি সাইন কজে নিয়ে আসি। যখনই দেখবা সাইন ট্যান বাদে অন্য কিছু আছে, সেক, কোসেক, কট, এগুলা আছে, তুমি ওটাকে কিসে নিবা, সাইন কজে নিয়ে যাবা। বুঝতে পারলাম? ঠিক আছে, কারণ সাইন আর ট্যানের ফর্মুলা আছে, কিন্তু সেকের কোনো ফর্মুলা নেই। তো সেক, কোসেক এগুলা থাকলে এগুলোকে ভেঙে সাইন আর কোসাইনে নিয়ে আসতে হবে। তো এই যে সেক আছে, এটাকে আমরা 1/cos x লিখি। লিমিট x টেন্ডস টু π/2, সেককে লিখে ফেললাম 1/cos x মাইনাস sin x বাই cos x, নিচে হচ্ছে π/2 মাইনাস x। তাহলে দেখো তো কি পড়ে থাকে, লিমিট x টেন্ডস টু π/2, নিচে হচ্ছে cos x ইন্টু উপরে হচ্ছে 1 মাইনাস sin x। এতটুকু সবাই বুঝছে, তাই না? এখন এই জিনিসটাকে তুমি থিটা ধরতে পারো। দেখো অনির্ণেয় আকৃতি, এটা কিন্তু 0/0 আকৃতি, তাই না? এটা একটা 0/0 আকৃতি। কালপ্রিটকে, এই দুইজনেই কিন্তু কালপ্রিট, দুজনকেই সরাইতে হবে। cos x টাকে সরানো যায় খুব ইজিলি। কেমনে বলো তো? লবার হরকে cos x দিয়ে গুণ করবা, বা এটার অনুবন্ধী 1 প্লাস sin x দিয়ে গুণ করবা, তাহলেই হয়ে যায়। কিন্তু এটাকে সরানোর জন্য এটাকে আগে রিপ্লেস করা লাগবে, তো π/2 মাইনাস x, এটাকে আমরা থিটা ধরে নিই। π/2 মাইনাস x, এটাকে আমরা ধরে নিব থিটা। এগুলো কিন্তু না ধরেও করা যায়, তুমি একটু আগে অ্যাডভান্সড হও, মানে একটু বুঝো, তাহলে দেখবে এগুলো না ধরেও করা যায়। এগুলো না ধরে তুমি এখানে রিপ্লেস করতে পারো। এই যে সাইন এক্স এর জায়গায় কি 1 মাইনাস কস π/2 মাইনাস এক্স লিখতে পারো না? cos x এটার জায়গায় sin π/2 মাইনাস এক্স লিখতে পারো। তার মানে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমি রিপ্লেস না করেই π/2 মাইনাস এক্স নিয়ে আসছি। ওটা পরে, আপাতত লাগবে না, আগে নর্মাল হইতে শিখো। ধরি π/2 মাইনাস এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে এক্স এর ভ্যালু কত? π/2 মাইনাস থিটা। এখন লিমিটও চেঞ্জ করব। তোমাকে দেওয়া আছে x টেন্ডস টু কত? π/2। সুতরাং থিটা টেন্ডস টু কত হবে? 0। চেঞ্জ করো এবার লিমিটগুলো। লিমিট থিটা টেন্ডস টু 0, নিচে হয় cos π/2 মাইনাস থিটা ইন্টু থিটা, উপরে হয় 1 মাইনাস সাইন π/2 মাইনাস থিটা। এর পরের পার্টটুকু সহজ, তোমরা অলরেডি করে আসছো। লিমিট থিটা টেন্ডস টু 0, আমাদের এখানে হচ্ছে সাইন থিটা। তোমাদের কি ভয়েস আসতে শোনা যাচ্ছে? ভয়েস ঠিক আছে না? বলো তো। ওকে, ঠিক আছে। সাইন থিটা ইন্টু থিটা 1 মাইনাস কস থিটা। বাকিটা পারবা না আমাকে বলো তো? বাকিটা কি তোমরা পারবা? আরে রাজব তো, হ্যাঁ। বাকিটা কি তোমরা পারবা? বাকিটা জাস্ট ত্রিকোণমিতি করলেই হয়ে যাবে। বাকিটা থিটা টেন্ডস টু 0 কিভাবে হয় একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। আমরা থিটার ভ্যালু কত ধরছি? যারা বুঝো না একটু খেয়াল করো, এটা থিটার ভ্যালু না? আমরা থিটার ভ্যালু কত ধরছি? এইটাকে থিটা ধরে নিছি। তোমাকে কোয়েশ্চেনে কি দেওয়া আছে? তোমাকে দেওয়া আছে x টেন্ডস টু π/2। তার মানে কি x π/2 এর কাছাকাছি, এই টেন্ডস টুর পরিবর্তে তুমি ইকুয়াল চিন্তা করতে পারো, x ইকুয়ালস টু π/2। এক পাশে নিয়ে যাও না, এক্সটাকে ডান পাশে পাঠিয়ে দাও, π/2 মাইনাস x টেন্ডস টু 0 হয় না? খেয়াল করো, তোমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে কি x টেন্ডস টু π/2, মানে x π/2 এর খুব কাছাকাছি।
থিটার পরিচয় কি? π/2 থেকে x বাদ দিলেই, এখন π/2 আর x তারা একে অপরের খুব কাছাকাছি, তাহলে একটা থেকে আরেকটা বাদ দিলে সেটা কি জিরোর কাছাকাছি হবে না? সেখান থেকে আমরা লিখতে পারি থিটা টেন্ডস টু জিরো। সেখান থেকে আমরা লিখতে পারি থিটা টেন্ডস টু জিরো। বুঝতে পারলাম? বাকিটুকু করে দিচ্ছি, খেয়াল করো। লিমিট থিটা টেন্ডস টু জিরো, 1 মাইনাস কস থিটা, নিচে আছে সাইন থিটা, এই দুটায় ভাঙাইতে হবে। 1 মাইনাস কস থিটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আর এই যে সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আর নিচে একটা থিটা আছে, সেটাকে আমরা 1 বাই থিটা এই আকৃতিতে লিখে দিলাম। তাহলে দেখো তো, 2 2 কাটা, একটা সাইন থিটা বাই 2 একটা সাইন থিটা বাই 2 কাটা যাবে। আমাদের পরে থাকবে যেটা লিমিট থিটা টেন্ডস টু জিরো 1 বাই কস থিটা বাই 2 ইন্টু সাইন থিটা বাই 2 বাই থিটা। বলো, এতটুকু বুঝছো? এতটুকু সবাই বুঝছো? একটা সাইন থিটা বাই 2 একটা সাইন থিটা বাই 2 কাটা, উপরে একটা সাইন থিটা বাই 2 থাকবে, সেটা এখানে, নিচে একটা কস থিটা বাই 2 থাকবে। এখন লিমিটিং ভ্যালু বসায় দাও। এখানে লিমিটিং ভ্যালু বসালে তো কোনো অনির্ণয় আকৃতি আসবে না, তাই না? এখানে লিমিটিং ভ্যালু বসালে কোনো অনির্ণয় আকৃতি আসবে না, কারণ এটার ভ্যালু কত? এটার ভ্যালু 1। আর পরেরটা তুমি যদি সূত্র ফালাও আসবে হচ্ছে হাফ। একটা লাইন স্কিপ করছি কিন্তু এখানে, বোঝার কথা, এতক্ষণে বোঝার কথা। বলো, বুঝছো সবাই? সবাই বুঝছো তো? এগুলো কিন্তু আগের ক্লাসের, এগুলো গত ক্লাসে পড়াইছি। এগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু সমস্যাটা তোমার। তুমি হয় ক্লাসে মনোযোগ দিচ্ছ না, না হয় আগের ক্লাস ঠিক মতো করো নাই, না হলে রিভিউ করে আসো নাই। ঠিক আছে? পরের অঙ্কে যাচ্ছি। আমাদের নতুন 2টা অঙ্ক আছে, খুব কঠিন না। কি স্কিপ করছেন দেখান তো একটু। এখান থেকে এখানে গেলে কি স্কিপ করছি? কোন লাইনটা স্কিপ করছি তুমি বলো তো? গত ক্লাসে দেখাইছি না, সাইন থিটা বাই 2, নিচে একটা থিটা বাই 2 আনতে হয়, এখানে একটা হাফ দিয়ে গুণ করতে হয়, তাই না? তারপর লিমিট থিটা টেন্ডস টু জিরো, এটার আগে আনতে হয়, এটার ভ্যালু হয়ে যায় 1, ওই হাফটা পড়ে থাকে, তাই তো? ওকে, পরেরটা যাচ্ছে। এরকম 2টা অঙ্ক আছে, খেয়াল করো। লিমিট এক্সটেন্ডস টু ওয়াই, সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। কিভাবে করবো বলো তো দেখি? 0/0 আসে, তাই না? বলো তো, আগেরটাই তোমাদের ঝামেলা হয়েছে, তাই না? 0 আসলো কেমনে আনসার, অনেকেই বলতেছ। খেয়াল করো, এতটুকু তো সবাই বুঝছো, এতটুকু তো বোঝার কোনো ঝামেলা নাই, তাই না? আমি জাস্ট রিপ্লেস করছি, π/2 - x = থিটা ধরছি, তারপর রিপ্লেস করছি। তো এতটুকু রিপ্লেস করলাম, এখানে রিপ্লেস করার পরে যে এই লাইনে রিপ্লেস করলাম, দেখো π/2 - x এর জায়গায় থিটা বসাইছি, x এর জায়গায় π/2 - থিটা বসালাম, এখানে চলে আসলাম 1 মাইনাস cos থিটা sin থিটা থিটা। তারপর ত্রিকোণমিতিক সিম্পলিফিকেশন, 1 মাইনাস cos থিটার জায়গায় কি 2 sin স্কয়ার থিটা বাই 2, sin থিটাকে লিখলাম 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, 2 2 কাটা, একটা sin থিটা বাই 2 একটা sin থিটা বাই 2 কাটা যাবে, উপরে একটা sin থিটা বাই 2 পড়ে আছে, নিচে একটা cos থিটা বাই 2 পড়ে আসছে, তারপর লিমিটেড জাস্ট ফর্মুলা। এটা খেয়াল করো, এটা 0/0 আকৃতি, 0/0 আকৃতি। আমাকে বলো, নিচে জাস্ট x মাইনাস ওয়াই আছে, তো উপরে আমি যদি কোনোভাবে সাইনের মধ্যে x মাইনাস ওয়াই নিয়ে আসতে পারি, তাইলেই কাজ হয়ে যায় না? ফর্মুলা ভেঙে যায় না? আমাকে বলো তো। নিচে একটা x মাইনাস ওয়াই আছে, আমি যদি কোনোভাবে সাইনের মধ্যে x মাইনাস ওয়াই বা x মাইনাস ওয়াই বাই 2 এটার একটা গুণিতক নিয়ে আসতে পারি, তো নিচে একটা x মাইনাস ওয়াই অলরেডি আছে, এবং তোমাকে লিমিট দেওয়া আছে x টেন্ডস টু y, x যদি y এর কাছাকাছি হয়, তাহলে x মাইনাস ওয়াই এটা কি শূন্যের কাছাকাছি না? এটা তো শূন্যের কাছাকাছি, তাই তো? তো লিমিটটাও তুমি কি লিখতে পারবা? লিমিট x মাইনাস ওয়াই টেন্ডস টু 0, তার মানে প্রত্যেকটা x এর জায়গায় x মাইনাস ওয়াই আছে,
তো আমাদের টার্গেট কি? সাইনের মধ্যে এক্স মাইনাস ওয়াই নিয়ে আসা। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, তো এখন ওই টার্গেটে যাওয়া খুবই সহজ। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা ভাঙিয়ে দাও, তাইলেই কাজ হয়ে যায়। উপরে খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু ওয়াই, উপরে তুমি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ভাঙো। ফর্মুলা কি বলো তো? টু সাইন সি মাইনাস ডি বাই টু, টু সাইন সি মাইনাস ডি বাই টু কস সি প্লাস ডি বাই টু। মনে পড়ে? ট্রিকোণমিতিতে পড়ে আসছো, ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। টু সাইন সি মাইনাস ডি বাই টু কস সি প্লাস ডি বাই টু। ওকে, এখন কাজ হয়ে গেছে। অনির্ণয় আসতেছে কার জন্য? এটা 0/0 আসতেছে এটার জন্য, আর এই সাইনের জন্য 0/0। বাকি দুইজন কিন্তু কোনো ঝামেলা করতেছে না, বাকি দুইজন কোনো ঝামেলা করতেছে না। তো আমরা একটু করে দেখি। 2 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, এক্স যদি ওয়াই এর কাছাকাছি হয়, আমরা এটা লিখতে পারি না? লিমিট এক্স মাইনাস ওয়াই, জাস্ট এক পাশে নিয়ে আসছি, টেন্ডস টু 0 লিখতেই পারি। এক্স যদি ওয়াই এর কাছাকাছি হয়, এক্স মাইনাস ওয়াই টেন্ডস টু 0, ওয়াইটাকে লেফট সাইডে পাঠিয়ে দিছি, আর ওদিকে থাকে সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে cos x প্লাস ওয়াই বাই টু। ও কোনো ঝামেলা করবে না, ও খুবই নিরীহ, ও খুবই নিরীহ। অনির্ণয় আসতেছিল হচ্ছে এই বেচারার কারণে। এখন এটা একটা ফর্মুলায় পড়ে গেছে না, আমাকে একটু বলো তো। দেখো যেটা আসছে ওখানে একটা ফর্মুলা না, সাইন এক্স বাই এক্স, যেখানে এক্স এর জায়গায় কি আছে? এটা কোন ফর্মুলাটা? এটা দেখতে কোন ফর্মুলাটার মতো? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এই ফর্মুলাটার মতো, এই ফর্মুলাটার মতো। কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এক্স এর জায়গায় কত? এক্স মাইনাস ওয়াই। তো করে ফেলো বাকিটা। পারবা না? নিচে একটা 2 দিয়ে ভাগ করতে হবে, এই যে এখানে একটা 2 নিয়ে আসতে হবে। এটা পরের লাইনে করবো, আমি এই লাইনে দিয়ে দিলাম। নিচে একটা 2 দিয়ে ভাগ করছো, মানে কি উপরে একটা 2 দিয়ে ভাগ করতে হবে, এখানেও একটা হাফ দিয়ে গুণ করতে হবে, ইনটু হলুদ কালারের যেটা লিখলাম আমি, সেটা তুমি পরের লাইনে লিখবা। ঠিক আছে, রিটেনে আসলে হলুদ কালারের যেটা আছে সেটা পরের লাইনে লিখবা, পরের লাইনে লিখবা। ভাইয়া সাইন সি মাইনাস সাইন ডি মেবি ভুল গেছে, টু সাইন সি মাইনাস ডি বাই টু কস সি প্লাস ডি বাই টু, ভুল যায় নাই তো? ভুলে গেছো তুমি? সাইন সি মাইনাস সাইন ডি, এগুলো এমনভাবে মুখস্থ করতে হবে যাতে একদম নিজেদের বাচ্চা কাচ্চাদেরও পড়াইতে পারো, নাইলে হবে না কিন্তু। সকাল বিকাল এগুলো দেখতে হবে, এগুলো না পারলে তুমি ম্যাথের কিচ্ছু পারবে না। ঠিক আছে, বইয়ে কজ আগে দেওয়া আছে, ওটা অসুবিধা নেই, আগে পরে তো হইতেই পারে, আগে পরে তো হইতেই পারে। তাহলে দেখো কি পরে থাকে? 2 ইন্টু এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, আর এটা খেয়াল করে তো cos x প্লাস ওয়াই বাই টু, এক্স টেন্স টু কি দেওয়া ছিল? ওয়াই না, তার মানে এক্স এর জায়গায় ওয়াই বসাইতে হবে, তাই না? লিমিটিং ভ্যালু কি দেওয়া আছে? এক্স টেন্স টু ওয়াই, তার মানে এখানটা, এটা কিন্তু কোনো অনির্ণয় আকৃতি না, এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিবা, এক্স এর জায়গায় ওয়াই বসাই দিবা, cos x এর জায়গায় ওয়াই বসাই দাও, ওয়াই প্লাস ওয়াই বাই টু, টু cos ওয়াই। বুঝতে পারলাম সবাই? বলো। 2 cos, আচ্ছা এখানে একটা হাফ ছিল, তো হাফের কথা তো ভুলেই গেলাম। 2 ইন্টু হাফ ইন্টু cos y প্লাস ওয়াই বাই টু, cos y, এটার অ্যান্সার হচ্ছে cos y। ভাইয়া লিমিটে এক্স মাইনাস ওয়াই বাই টু আনতে হবে না? হ্যাঁ, আমি তো বলছি, তুমি ক্লাসে খেয়াল করো নাই, এখানে বাই টু দিলে আরো ভালো, বুঝছো? এটা আরো ভালো, এটা তুমি যদি দিয়ে দাও, না দিলেও হয়,
বাট সাজেশন হচ্ছে তুমি চাইলে দিয়ে দিতে পারো, বোর্ড পরীক্ষায় কোনো কিছুই স্কিপ করবে না। এটার ভ্যালু যদি টেন্স টু জিরো হয়, এটাকে 2 দিয়ে ভাগ করলে সেটাও তো টেন্স টু জিরো। কজ ওয়াই কিভাবে হলো দেখো তো, আমরা সবার লাস্টের লাইনে গিয়ে কি করতাম, ধরো লিমিট এক্স টেন্স টু জিরো কজ এক্স, সবার লাস্টে এরকম কিছু একটা আসলো, এটা কি কোনো অনির্ণয় আকৃতি না? আমরা এক্স এর জায়গায় কি বসাই দিতাম, লিমিটিং ভ্যালুটা বসাই দিতাম না, কজ জিরো। এক্স এর জায়গায় এক্স এর যে লিমিটিং ভ্যালু সেটা বসাই দিতাম, সেটা কত হয়ে যেত, 1, তাই না? আচ্ছা, এখানে আমাদের লিমিটিং ভ্যালু কত ছিল, এক্স টেন্স টু ওয়াই। এটা অনির্ণয় আকৃতি, এটা ফর্মুলা দিয়ে আমি অনির্ণয় আকৃতি দূর করছি, বাট এটা কি কোনো অনির্ণয় আকৃতি না। তো এখানে আমি কি করব, এক্স এর জায়গায় এক্স এর লিমিটিং ভ্যালুটা বসাবো। এই যে এক্স, এই এক্স এর জায়গায় এক্স এর লিমিটিং ভ্যালু কত, এক্স টেন্স টু ওয়াই ছিল, এটার জায়গায় এই যে ওয়াই বসাই দিছি, ওয়াই প্লাস ওয়াই বাই টু। বুঝছো তো? বলো তো, কজ এক্সও তো হতে পারতো। হ্যাঁ, এটাও 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 ভ্যালিড। দেখো এক্স টেন্স টু ওয়াই না, তো এক্স ওয়াই এর কাছাকাছি, সরি, এক্স ওয়াই এর কাছাকাছি তুমি এখানে চাইলে তো এক্সও বসাতে পারতা, বাট এটা করা হয় না। তুমি খেয়াল করো তো, এক্স টেন্স টু জিরো, আমি কি এক্স এর জায়গায় এক্স বসায় রাখি? এক্স এর জায়গায় লিমিটের ডান সাইডে যেটা, ওটা বসাই, ওটা বসাই, ওটা বসাই। থার্ড লাইন বুঝো নাই? থার্ড লাইনে কি ঝামেলা হয়েছে, টুটা বাইরে আনছি, সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, আর নিচে একটা এক্স মাইনাস ওয়াই বাই টু, আর কজ এক্স প্লাস ওয়াই বাই টু আমি পাশে নিয়ে আসছি। বুঝছো? একটু মনোযোগ দিতে হবে। তো এই টুটা বাইরে, এরপর লিমিট এক্স টেন্স টু ওয়াই এর জায়গায় এক্স মাইনাস ওয়াই টেন্স টু জিরো, এই জিনিসটা এখানে। হাফ দিয়ে গুণ বুঝো নাই? হাফ দিয়ে গুণ কেন করবা বলো তো? আগের ক্লাস করছো তুমি? আমাদের ফর্মুলা ভাঙার জন্য সাইনের মধ্যে যেটা থাকে নিচেও সেটা আনতে হয়। সাইনের মধ্যে কি আছে, এক্স মাইনাস ওয়াই বাই টু, নিচে ছিল শুধু এক্স মাইনাস ওয়াই, তো নিচে একটা হাফ দিয়ে গুণ করছি কেন, ফর্মুলা ভাঙানোর জন্য, ফর্মুলায় নিয়ে আসার জন্য। উপরেও একটা হাফ দিয়ে গুণ করছি, শেষ। অ্যান্ড এগুলো তোমাদের শর্টকাট শিখাইছি না, এগুলো অ্যান্সার ডিরেক্টলি বলে দেওয়া যায় না, কি সহগটা, সহগটা এটা করো। ভাইয়া cos x প্লাস ওয়াই বাই টু এর আগে লিমিট দিব না, এই যে এটার আগে লিমিট দিব না? অবশ্যই দিতে পারো, এখানে লিমিটটা এটার আগে দেওয়া আছে, মানে দুইটার আগে লিমিট দেওয়া আছে, বুঝছো? এই লিমিটটা এটার আগেও দেওয়া আছে, এটার আগেও দেওয়া আছে, মানে দুইটার আগেই দেওয়া আছে। এটা কেমন করবা বলো দেখি? এটাই এই টাইপের লাস্ট অঙ্ক, এটার মাধ্যমে আমাদের 4 সূত্র, যেই টাইপটা ছিল ওই টাইপটা শেষ, ওই টাইপটা শেষ। দেখো কি করবা, ট্যান আছে, ট্যান সি মাইনাস ট্যান ডি এর তো কোনো ফর্মুলা নাই, আছে না? আমি যদি কোনোভাবে ট্যানের মধ্যে এক্স মাইনাস ওয়াই নিয়ে আসতে পারতাম তাইলেই কিন্তু কাজ হয়ে যাইতো, তাই না? আমি যদি কোনোভাবে ট্যানের মধ্যে এক্স মাইনাস ওয়াই নিয়ে আসতে পারতাম তাইলেই কাজ হয়ে যেত, কিন্তু ট্যান সি মাইনাস ট্যান ডি এর কোনো ফর্মুলা নাই, তো কি করবা, সাইন কজে ভাঙাও, ট্যানটাকে সাইন কজে ভাঙাও। লিমিট এক্স টেন্স টু ওয়াই ট্যান এক্স সাইন এক্স বাই কজ এক্স, সাইন এক্স বাই কজ এক্স মাইনাস ট্যান ওয়াই সাইন ওয়াই বাই কজ ওয়াই। সবসময় মনে রাখবা, যদি ট্যান এক্স মাইনাস ট্যান ওয়াই এরকম কিছু একটা হয়, তুমি লসাগু করলে উপরে সাইন এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা আসবে, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা আসবে, বুঝছো? ট্যান এক্স প্লাস ট্যান এ প্লাস ট্যান বি কিংবা ট্যান এ মাইনাস ট্যান বি, এগুলো যদি লসাগু করো, উপরে সাইন এ মাইনাস বি বা সাইন এ প্লাস বি এর ফর্মুলা আসবে, ঠিক আছে? কজ ওয়াই আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এইবার লিমিট এক্স টেন্স টু ওয়াই, নিচে একটা এক্স মাইনাস ওয়াই, উপরে তুমি যদি লসাগু করো কি থাকে বলো তো, কজ এক্স কজ ওয়াই, কজ এক্স কজ ওয়াই, আর উপরে হয় সাইন এক্স কজ ওয়াই মাইনাস মাইনাস সাইন ওয়াই কজ এক্স। উপরে যেটা আসছে সেটা কি কোনো ফর্মুলা, সাইন এ কজ বি মাইনাস সাইন বি কজ এ, কার ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা না? একটু ভালো করে খেয়াল করো, এইটা কার ফর্মুলা বলো তো, বলো তো? এটা কার ফর্মুলা, সাইন এ মাইনাস বি বা সাইন এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা। তো আমি যদি ফর্মুলা ভাঙাই, লিমিট এক্স টেন্স টু ওয়াই, কজ এক্স কজ ওয়াইটাকে নিচে পাঠিয়ে দিলাম,
এক্স মাইনাস ওয়াই ইন্টু কজ এক্স কজ ওয়াই। উপর কি পড়ে থাকে বলো তো? সাইন এক্স মাইনাস ওয়াই। ফর্মুলা ভাঙাইছি, এই যে এই জিনিসটার ফর্মুলা ভাঙাইছি। তো এটা দেখার সাথে সাথে তোমার খুশি হয়ে যাওয়া উচিত, এখানে কোনো ঝামেলাই থাকলো না, তাই না? বলো তো, সরাসরি ফর্মুলার ফর্মেটে চলে আসছে না? লিমিট এক্স টেন্স টু ওয়াই, এটার পরিবর্তে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই টেন্স টু জিরো। আর আমাদের উপরে পড়ে থাকে সাইন এক্স মাইনাস ওয়াই, নিচে পড়ে থাকে এক্স মাইনাস ওয়াই। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 1/cos x cos y। সেকেন্ড পার্টটা, ওর কারণে কোনো অনির্ণয় আকৃতি আসতেছে না, এটার কারণে আসতেছে, এবং এটা একটা ফর্মুলার ফর্মেটে পড়ে গেছে, তাই না? তুমি যদি খেয়াল করো, আমাদের হলুদ বক্সের মধ্যে যেটা আছে এর ভ্যালু 1 হয়ে যায়। 1 ইন্টু, তুমি চাইলে এখন লিমিট এক্স টেন্স টু ওয়াই এটা আবার লিখতে পারো, তাই না? এটা লেখা যেই কথা, এই লিমিটটা লেখা যেই কথা, এটা লেখা একই কথা, দুইটা সেম জিনিসই বোঝায়। এক্স মাইনাস ওয়াই টেন্স টু জিরো, এটা কথা, এটা যেই কথা। 3 - 3 = 0 বা এক্স মাইনাস 3 = 0, এটা লেখা যেই কথা, এক্স = 3 লেখা একই কথা না? বলো তো, এক্স মাইনাস 3 = 0, এটা লেখা যেই কথা, এক্স = 3 লেখা একই কথা। লিমিটের ক্ষেত্রে একই, ইকুয়ালের প্রপার্টিগুলো লিমিটও মানে, বুঝছো? 1/cos x cos y। আমাদের কথা কি ছিল? যতক্ষণ পর্যন্ত x থাকবে তোমাকে লিমিট চিহ্নটা লিখতেই হবে। এখনো কিন্তু x আছে, এবার x এর জায়গায় y এর ভ্যালুটা বসাই দিবে। x টেন্ডস টু y, তার মানে x এর জায়গায় y বসাবো। 1/cos y ইন্টু cos y, তাহলে কি থাকে? sec স্কয়ার y। বলো, সবাই বুঝছো? বলো বলো বলো, sec স্কয়ার y। সুন্দর, সুন্দর। আমি জাস্ট ট্যানকে সাইন কজ এনেছি, ট্যানকে সাইন কজ এনেছি, তারপর লসাগু করছি। উপরে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, সাইন এক্স মাইনাস ওয়াই, নিচে এটা চলে আসছে, তারপর কাজ শেষ। থার্ড লাইন বুঝো নাই? থার্ড লাইনে কি করছি? লসাগু করছি। এই যে কজ এক্স কজ ওয়াই কোন করছি? ঠিক আছে, আমরা পরেরটা যাচ্ছি। যাদের বুঝতে একটু ঝামেলা হচ্ছে, তোমরা এই কথাটা অবশ্যই মানবা। প্রত্যেকটা ক্লাস শেষের 30 মিনিট আর শুরু হওয়ার আগের 30 মিনিট অবশ্যই রিভিউ করে আসবা, অবশ্যই রিভিউ করে আসবে। এগুলো কি অ্যাডমিশনের ম্যাথ না, এগুলো একাডেমিক অ্যাডমিশন, দুই জায়গার ম্যাথ। দেখো, tan x মাইনাস tan y আছে, আমি tan x টাকে ভাঙালাম, sin x বাই cos x, tan y টাকেও ভাঙালাম, তারপর উপরে জাস্ট লসাগু করছি, cos x cos y, sin x ইন্টু cos y মাইনাস sin y ইন্টু cos x। তারপর তারপর এই যে এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা একটা ফর্মুলা। কার ফর্মুলা? sin a মাইনাস b এর ফর্মুলা, sin x মাইনাস y। আর নিচের এইটা cos x cos y কে আমি জাস্ট নিচে পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারলাম? তারপর এখানে আমাদের একটা ফর্মুলা পড়ে গেছে, লিমিট sin x মাইনাস y বাই x মাইনাস y। এই যে এটাই তো এতক্ষণ, আজকে তো পুরোটা এই টাইপটা নিয়েই ছিলাম, তাই না? তারপর সেখান থেকে এটা চলে আসছে। ওকে, ঠিক আছে, আমরা এখন পরের টাইপে যাব। এটা হচ্ছে অনির্ণেয় আকৃতি। অনির্ণেয় আকৃতি, সবাই একটু খেয়াল করো। আমাদের টোটাল 7টা অনির্ণেয় আকৃতি ছিল। প্রথম দিন স্লাইডে মনে একটু ভুল ছিল, হ্যাঁ, কোনো একটা হয়তো মিস করে ফেলছি। প্রথম 2টা যে অনির্ণেয় আকৃতি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? বুঝাইছিলামও যে এটা কেন অনির্ণেয় আকৃতি, তাই না? পরের গুলো অনির্ণেয় আকৃতি বুঝাই নাই, কিন্তু কেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে তুমি খেয়াল করো 0/0, এটা আমি প্রথম দিনও দেখাইছিলাম। দেখো তো, আমি একটু কালার দিয়ে দেখাই। 0/0, উপরের 0টা আমি হলুদ কালার দিয়ে দেখালাম, নিচের 0টা আমি এই আকাশি কালার দিয়ে দেখালাম, ঠিক আছে? এখন উপরের হলুদ 0টাকে তুমি যদি নিচে নিয়ে আসো, তাহলে সেটা 1/0 হয়ে যাবে না? উল্টায় যায়, তাই তো? আচ্ছা, আর নিচের আকাশি 0টাকে তুমি যদি উপরে নিয়ে যাও, সেটাও উল্টায় যাবে 1/0। তাহলে কি পরে থাকলো বলো তো? যেটা পরে থাকলো সেটা হচ্ছে আমাদের উপরে ইনফিনিটি। 1/0 করলে ইনফিনিটি হয় না? 1কে 0 দিয়ে ভাগ করলে অসীম হয়। সেম ভাবে নিচেও একটা ইনফিনিটি চলে আসছে। তাহলে 0/0 এটা যেই কথা, ইনফিনিটি বাই ইনফিনিটি এটাও আসলে একই কথা। দুটাই অনির্ণেয় আকৃতি। আচ্ছা, এবার এখান থেকে
আমরা 3 নাম্বারটাই যাব, 0 ইন্টু ইনফিনিটি। তোমরা অনেকেই ক্লাসের মধ্যে কমেন্ট করতেছিলে এটা কেন অনির্ণেয় আকৃতি। আচ্ছা এবার খেয়াল করো তো, সবাই একটু খেয়াল করো, এই যে এখান থেকে আমরা যেটা করব 0 ইন্টু ইনফিনিটিতে যাব। উপরের যে ইনফিনিটিটা আকাশী কালারের যে ইনফিনিটি, এটা এটার মতোই রাখলাম, এটা এটার মতোই রাখলাম, ইনটু আমাদের যে হলুদ কালারের ইনফিনিটিটা সেটা আমরা এভাবে লিখলাম 1/ইনফিনিটি। এই যে এই ভগ্নাংশটাকেই জাস্ট আমি ওভাবে লিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এভাবে যদি লিখি তাহলে বলো তো আমাদের প্রথমটা ইনফিনিটিই থাকলো, পরেরটা কি 0 হয়ে যাবে না? 1/ইনফিনিটি তো 0, তার মানে এটাও একটা অনির্ণেয় আকৃতি, কারণ এখান থেকেও তুমি এটা কনভার্ট করতে পারবে। বুঝতে পারলাম, তাই তো? আচ্ছা এখন অনির্ণেয় মানে কি? এটা নির্ণয় করা যায় না, এটার অনেকগুলা মান আছে, কিন্তু এক্সাক্ট মানটা তুমি নির্ণয় করতে পারো না, এটাই কিন্তু অনির্ণেয় সংজ্ঞা। আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ফিল করার চেষ্টা করি যে 0 ইন্টু ইনফিনিটি এটা কেন অনির্ণেয়। আমরা একটু ফিল করার চেষ্টা করি 0 ইন্টু ইনফিনিটি এটা কেন অনির্ণেয় আকৃতি। 0/0 কেন অনির্ণেয় আকৃতি, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসেই দেখছিলাম। এখন আমরা দেখব 0 ইন্টু ইনফিনিটি এইটা কেন অনির্ণেয় আকৃতি। 0কে যে কোনো কিছু দিয়ে গুণ করলে সেটা 0 হওয়ার কথা, এটা আমরা জানি, তাই না? তো সেই মানে তুমি যদি সেই প্রপার্টি মেইনটেইন করো, 0কে যে কোনো কিছু দিয়ে গুণ করলে সেটা 0 হয়, তার মানে 0 ইন্টু ইনফিনিটি 0 হওয়ার কথা, তাই তো? আবার ইনফিনিটি এটা অসীম একটা সংখ্যা, অনেক বড় একটা সংখ্যাকে যে কোনো কিছু দিয়ে গুণ করলে সেটা অনেক বড় একটা সংখ্যাই হবে, এটাও কিন্তু সত্য কথা, তাই না? তুমি 0-র জায়গায় যদি 0.1ও চিন্তা করো, 0.1কে অসীম একটা সংখ্যা দিয়ে গুণ করছো, সেটা ইনফিনিটি হওয়ার কথা। তো ইনফিনিটির ধর্ম হচ্ছে তুমি ইনফিনিটি দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে সেটা ইনফিনিটি হওয়ার কথা। ঝামেলা লেগে গেল না? কোনটা সেটা তো তুমি বের করতে পারো না, তাই না? এভাবে চিন্তা করতে পারো। দেখো অলরেডি 2টা মান তুমি দেখলা, বাট কোনটা সেটা কিন্তু তুমি জানতেছো না, নির্ণয় করতে পারতেছো না। এইবার তুমি একটু এভাবে চিন্তা করো, একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো একটা কেক আছে, একটা কেক, ঠিক আছে। এখন এই একটা কেককে তুমি 4 ভাগে ভাগ করলা, তাহলে প্রত্যেকটা ভাগে কি পরিমাণ অংশ থাকবে? একটা কেককে তুমি 4 ভাগে ভাগ করছো, তাহলে প্রত্যেকটা ভাগে 1/4 করে থাকবে না? বুঝছো? 1/4, তার মানে 4 ইন্টু 1/4, এই ভ্যালুটা কত আসবে? 1 না? 1ই তো, এটা সবাই বুঝতে পারছো। 4টা টুকরা ছিল, ওই 4টা টুকরাকে তুমি যদি একটা টুকরাকে 4 দিয়ে গুণ করো সেটাই। এবার তুমি 4টা টুকরা না করে টুকরার সংখ্যা আরো বাড়াইলা, ধরো 5টা টুকরা করলা, তাহলে কি 5 ইন্টু 1/5 এটা 1 হয় না? টুকরা সংখ্যা আস্তে আস্তে বাড়াইতেছো, 100টা টুকরা করলা, 5000টা টুকরা করলা, টুকরা সংখ্যা বাড়াইতে তুমি ধরো অসীম সংখ্যক টুকরা করে ফেললা, কোটি কোটি টুকরা করে ফেলছো, কোটি কোটি না, কোটি 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 টুকরা করে ফেললা। তাহলে প্রত্যেকটা টুকরায় কতটুকু থাকবে? ওই টুকরার মধ্যে কিছু অবশিষ্ট থাকবে? তোমার বাসার একটা কেকের কথা চিন্তা করো, কোটি 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 টুকরা করে তোমার বন্ধুদের মাঝে দিবা, কিছু অবশিষ্ট থাকবে না কিন্তু। তাহলে ওই টুকরার কতটুকু আছে? 0 না? 0, ওই টুকরাকে তুমি 0-র কথা চিন্তা করতে পারো। কয়টা টুকরা করছো? কোটি কোটি টুকরা, মানে অসীম। তাহলে অসীমকে তুমি যদি প্রত্যেকটা টুকরার সাইজ কত হয়ে গেছে? 0 না? এখানে 4টা টুকরা ছিল, প্রত্যেকটা টুকরার সাইজ হচ্ছে 1/4। 5টা টুকরা ছিল, প্রত্যেকটা টুকরার সাইজ হচ্ছে 1/5। টুকরা করছে অসীমটা, কোটি কোটি, তাহলে প্রত্যেকটা টুকরার সাইজ কি 0-র কাছাকাছি না? 0-র কাছাকাছি। তাহলে ইনফিনিটি ইন্টু 0-র কাছাকাছি 1/ইনফিনিটি, ওটা আর কি ইনফিনিটি ইন্টু 1/ইনফিনিটি, অসীম সংখ্যক টুকরা করছো, সেটার ভ্যালু কত হবে? 1 না? তাই তো? তার মানে ইনফিনিটি ইন্টু 0 এটার ভ্যালু আবার 1, এটাও দেখতে পারলাম, সর্বনাশ। ইনফিনিটি ইন্টু 0, ইনফিনিটি ছিল 0 ছিল, আবার এটার ভ্যালু 1ও চলে আসছে। আচ্ছা এবার তুমি জাস্ট এভাবে চিন্তা করো, এবার তোমার কাছে 2টা কেক ছিল, এখন তো একটা কেক ছিল, তাই না? এই কেস এবার ধরো 2টা কেক, 4টা টুকরা করছো,
দুইটা কেক 4টা টুকরা করছো, তাহলে প্রত্যেকটা টুকরায় একটা কেকের কতটুকু থাকবে? অর্ধেকটা থাকবে, তাই না? তোমার কাছে 2টা কেক আছে, এইবার এভাবে চিন্তা করো, তোমার কাছে এইবার দাঁড়াও, তোমার কাছে এইবার 2টা কেক আছে, ঠিক আছে? এবার 2টা কেকরে তুমি 4 টুকরা করছো, 2টা কেকরে 4 টুকরা করছো, তাহলে এবার প্রত্যেকটা টুকরায় কতটুকু আছে? অর্ধেকটা না? তাই তো, প্রত্যেকটা টুকরায় কতটুকু আছে? অর্ধেকটা। তার মানে 4, এই যে 4টা টুকরা হয়েছে কিন্তু টোটাল, 1 2 3 4টা, এবং প্রত্যেকটা টুকরায় কতটুকু করে? অর্ধেক করে একটা কেকের। এটার ভ্যালু কত আসতেছে? 2 আসতেছে। এবার তুমি সেম ভাবে টুকরা সংখ্যা বাড়াইতেছো, 4টা টুকরা না করে ধরো কয়টা টুকরা করলা? 10টা টুকরা করলা। 10টা না দিই, আচ্ছা 10টাই দিই, 10টা টুকরা করলা, তাহলে প্রত্যেকটা টুকরায় কতটুকু থাকবে? 1/5। টুকরা সংখ্যা আস্তে আস্তে বাড়াইতেছো। টুকরা যদি এখন অসীম সংখ্যক টুকরা বানায় ফেলাও, তাহলে প্রত্যেকটা টুকরার সাইজ কতটুকু হবে? একটু কমন সেন্স থেকে চিন্তা করো, তোমার বাসায় 2টা কেক আছে, কোটি কোটি টুকরা বানাইছো, প্রত্যেকটা টুকরায় সাইজ কতটুকু? পিঁপড়াও তো খাইতে পারবে না, তাই না? একটা অনুপরমাণুর কাছাকাছি চলে যাবে, ওই জিরোর কাছাকাছি। রোজার দিনে কেকের এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রত্যেকটা টুকরার সাইজ কত? জিরোর কাছাকাছি না? তাহলে ইনফিনিটি ইন্টু 0, সেটা কি 2 হয়ে গেল না? আবার চিন্তা করো, এবার 2টা কেক না হয় 3টা কেক যদি হইতো, এটার ভ্যালু 3 হয়, এটার ভ্যালু 4 হয়, তাহলে কি এটার এক্সাক্ট ভ্যালু কত তুমি কি নির্ণয় করতে পারতেছো? না, না। বুঝাতে পারলাম? তাই 0 ইন্টু ইনফিনিটি এটাও একটা অনির্ণয় আকৃতি। সবাই বুঝছো? আমাকে বলো তো, তোমরা সবাই কি বুঝছো? বেসিক কনসেপ্ট কিন্তু 0/0 থেকেই আসছে। বলো, বেসিক কনসেপ্ট কিন্তু 0/0 থেকেই আসছে। যে খেয়াল করো, 0/0 এখান থেকে যে ইনফিনিটি ইন্টু 1/ইনফিনিটি, খেয়াল করো এই লাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনফিনিটি ইন্টু 1/ইনফিনিটি, কয়টা টুকরা বানাইছো? ইনফিনিটি সংখ্যক টুকরা বানাইছো। প্রত্যেকটা টুকরার সাইজ কতটুকু? 1/ইনফিনিটি বা 0। এটাই কিন্তু সবার লাস্টের লাইনে লিখছি। দেখো কয়টা টুকরা বানাইছো? ইনফিনিটি সংখ্যক। 5টা টুকরা বানাইলে প্রত্যেকটা টুকরার সাইজ 1/5, যদি কেক একটা হয়। তো ইনফিনিটি সংখ্যক টুকরা বানাইলে প্রত্যেকটা টুকরার সাইজ 1/ইনফিনিটি বা 0। সেখান থেকে এটা আসছে। সেম ভাবে এটা 2টা কেক থাকলে 10টা টুকরা বানাইলে একটা টুকরার সাইজ কত? 1/5। ইনফিনিটি সংখ্যক টুকরা বানাইলে একটা টুকরার সাইজ কত? ইনফিনিটি 1/ইনফিনিটি ইন্টু 2, 1/ইনফিনিটি ইন্টু 2। বলো, বুঝছি? এগুলো পরীক্ষায় কাজে লাগবে না, ঠিক আছে? এগুলো পরীক্ষায় কাজে লাগবে না। আচ্ছা, ইনফিনিটি বাই ইনফিনিটি এটা কেন অনির্ণয় আকৃতি সেটা বুঝে গেছি। তোমাদের খাতায় আর 2টা জিনিস লাগে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা আমরা দেখছি। আর সবার লাস্টে দেখবো 1/ইনফিনিটি। বাকি 2টা দরকার নেই, ঠিক আছে? বাকি 2টা পরে, বাকি 2টা তোমরা চিন্তা করতে পারবে। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা কেন অনির্ণয় আকৃতি, এটা বোঝাটাও খুব সহজ। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আচ্ছা ইনফিনিটি মাইনাস ইনফিনিটির আগে আমরা 1/ইনফিনিটি এইটা কেন অনির্ণয় আকৃতি সেটা একটু দেখি। 1/ইনফিনিটি, 1 এর মাথায় যে কোনো পাওয়ার থাকলে সেটার ভ্যালু 1 হয় না? বলো তো, আমরা জানতাম 1 এর মাথায় যে কোনো কিছু থাকলে সেটার ভ্যালু 1 হয়, আবার ইনফিনিটি বিশাল বড় একটা সংখ্যা, আমরা এটাও দেখে আসছি a⁻∞, এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা 0 হবে যদি a এর ভ্যালু 1 এর থেকে ছোট হয়। যদি a এর ভ্যালু, লেখার দরকার নেই এগুলা, যদি a এর ভ্যালু 1 এর থেকে ছোট হয়, এই ভ্যালুটা ইনফিনিটি হবে যখন a এর ভ্যালু 1 এর থেকে বড় হবে। কিন্তু 1 হইলে কি হবে এটা কিন্তু বলা নাই, একটা ঝামেলা লেগে গেল, তাই না? 1 থেকে সামান্য বড় হলে 1.0000001, তার মাথায় ইনফিনিটি হলে সেটা ইনফিনিটি, সেটা অসীম। তার থেকে সামান্য ছোট সেটা হলে সেটা 0। তো এক্স্যাক্টলি 1 হলে কি? এটা নিয়ে তো গ্যাঞ্জাম লেগে গেছে। তো এটার ভ্যালু আমরা একটু অন্যভাবে বের করার চেষ্টা করি। আমরা এই যে 1/ইনফিনিটি এটার ভ্যালুটা একটু বের করার চেষ্টা করব। ধরে নিলাম y = 1/ইনফিনিটি, ঠিক আছে? y = 1/ইনফিনিটি, আমরা এটার ভ্যালু বের করার চেষ্টা করব। দুই পাশে তুমি লন নিয়ে নাও, ln y = ln of 1/ইনফিনিটি।
লনের প্রপার্টি কি বলো তো? সূচককে সে আগে নিয়ে আসে। এই যে সূচক, লনের ভেতরে যে সূচক থাকবে সেটাকে সে আগে নিয়ে আসবে। তাহলে কি পরে থাকলো? লন ওয়াই ইকুয়াস টু ইনফিনিটি ইন্টু লন ওয়ান। লনের প্রপার্টি কিন্তু এগুলা। এখন লন ওয়ানের ভ্যালু 0। লগারিদমের মধ্যে যদি 1 থাকে তার ভ্যালু সবসময় 0 হয়। লগারিদমের মধ্যে যদি 0 থাকে 1 থাকে তাহলে সেটা সবসময় 0 হয়। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? লন ওয়াই ইকুয়াস টু ইনফিনিটি ইন্টু 0। লন ওয়াই ইকুয়াস টু ইনফিনিটি ইন্টু 0। এখন লগের আরেকটা প্রপার্টি ছিল, একটু মনে করে দেখো। লন ওয়াই যদি এক্স হয় তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ছোট ক্লাসে পড়ে আসছে, আমরা পরে আবার ডিটেলসে দেখব। লনের প্রপার্টি, লন ওয়াই যদি এক্স হয় তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ওয়াই এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো এখান থেকে আমরা লিখতে পারি আমাদের ওয়াই এর ভ্যালু হলো ই টু দি পাওয়ার ইনফিনিটি ইন্টু 0। ই টু দি পাওয়ার ইনফিনিটি ইন্টু 0। এখন ওয়াই কি ছিল? ওয়াই তো ছিল 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এটা কি আমি এটা লিখতে পারি না? আমাকে বলো তো। এটা কিন্তু আমরা এটা লিখতে পারি, কিন্তু ঝামেলা যেটা হয়েছে ইনফিনিটি ইন্টু 0, এটা তো অনির্ণেয়। এটার ভ্যালুই নির্ণয় করতে পারতেছে না, তাহলে এটার ভ্যালু তো আরো আগে নির্ণয় করতে পারবে না, কারণ এটা কি ই এর মাথায় ওই জিনিসটা বের করে তারপর বসাইতে হবে। দেখো এই যে এই জিনিসটার ভ্যালু বসায় বের করে সেটা ই এর মাথায় বসাইলেই কি তুমি ওয়াই বা 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটার ভ্যালু পাও। তো এটাই তো অনির্ণেয়, একটু আগেই দেখলাম, তার মানে এটাও অনির্ণেয়। তো বেসিক কথা হচ্ছে আমরা একটা অনির্ণেয় আকৃতি থেকেই বাকি সবগুলাই যাইতে পারি। বাকি সবগুলাই যাইতে পারি, একটা থেকেই দেখানো যায় যে বাকি সবগুলো অনির্ণেয় আকৃতি। বাকি সবগুলো অনির্ণেয় আকৃতি। বলো বুঝছো? এই সবাই কি বুঝছো এটা? হুম, ঠিক আছে। আচ্ছা, লাস্ট আরেকটা, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা কেন অনির্ণেয় আকৃতি? ইনফিনিটি কি অনেক বড় একটা সংখ্যা না? তাই তো, ইনফিনিটি অনেক বড় একটা সংখ্যা, তার মানে ইনফিনিটির সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে সেটাও ইনফিনিটি হয়। অসীমের সাথে 1 যোগ করলে সেটা ইনফিনিটি হয়। ইনফিনিটির সাথে তুমি যদি 2 যোগ করো সেটাও ইনফিনিটি হয়। ইনফিনিটির সাথে তুমি যদি 3 যোগ করো সেটাও ইনফিনিটি হয়। ইনফ্যাক্ট ইনফিনিটির সাথে ইনফিনিটি যোগ করলেও সেটা ইনফিনিটি হয়। তাই তো। এখন তুমি যদি নর্মাল বিয়োগের কনসেপ্ট চিন্তা করো, এই প্রথম ইনফিনিটিটাকে তুমি যদি এভাবে লেখো, ইনফিনিটি প্লাস 1 মাইনাস ইনফিনিটি, নর্মাল বিয়োগের কনসেপ্ট, ইনফিনিটি ইনফিনিটি কাটা দাও, এটার ভ্যালু কত হয়? 1 পরে থাকে না? তাই তো। আচ্ছা, আবার চিন্তা করো, এই ইনফিনিটির পরিবর্তে তুমি ইনফিনিটি প্লাস 2 লিখলা, সেখান থেকে তুমি যদি ইনফিনিটি বাদ দাও 2 পরে থাকে। সেম ভাবে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটার ভ্যালু অনেক কিছু হওয়া সম্ভব, 1 2 3 4, মানে দুনিয়ার যে কোনো সংখ্যা হওয়া সম্ভব, বাট এক্স্যাক্ট কোনটা সেটা কিন্তু তুমি জানো না। এজন্যই এটাকে বলা হয় অনির্ণেয়। বুঝাতে পারলাম? বলো তো। বলো বলো বলো। আমার পিসি শাটডাউন হয়ে গেছে, ওখানে একটা কোড রান হইতেছিল, আমাদের থিসিসের কাজ অনেক দিন ধরে রান হইতেছিল, এখন শাটডাউন হয়ে গেছে, আবার শুরু থেকে রান দিতে হবে। ঠিক আছে, এটা সবাই বুঝছো? 66 একটু রিক্যাপ দেন, তুমি এটা পারবা, 66 পারবা পারবা। আচ্ছা, এখন আমরা পরের টাইপে যাব। আজকে যাব? বলো তো, এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আমরা পরের টাইপে যাচ্ছি, সহজ একটা টাইপ, মজার টাইপ, ঠিক আছে? একটু একটু দেখো, এখানে দুইটা ফর্মুলা আছে, এই দুইটা ফর্মুলার অ্যাপ্লিকেশন, এই দুইটা ফর্মুলার অ্যাপ্লিকেশন, ফর্মুলা দুইটা একটু খাতায় লেখো সবাই, এই ফর্মুলা দুইটা একটু খাতায় লেখো। এই ফর্মুলা দুইটা একটু খাতায় লেখো এবং তোমরা আমাকে বলো এই দুইটা ফর্মুলা কোন ধরনের অনির্ণেয় আকৃতি। এই ফর্মুলা দুইটা কোন ধরনের অনির্ণেয় আকৃতি?
আজকে যদি না করাই তাহলে শুক্রবারের ক্লাস কিন্তু অনেক লম্বা হবে। আজকে যদি না করাই তাহলে শুক্রবারের ক্লাস কিন্তু লম্বা হবে। আচ্ছা, এই দুটা হচ্ছে ওয়ান টু দি, সবাই না করলে কেমনে হবে? এই দুটো হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, এই আকৃতির। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। শুক্রবার ক্লাস 2 ঘন্টার চেয়ে বড় হবে, বুঝছো? শুক্রবার ক্লাস 2 ঘন্টার থেকে বড় হবে। আমরা এখান থেকে শুরু করব। আজকের ক্লাসে যা পড়াইছি সবগুলা রিভিউ করে আসবা। আজকের ক্লাসটা যা করাইছি সব কিছু রিভিউ করে আসবা, ঠিক আছে? তো মানে আগের ক্লাসের কোনো জিনিস যাতে আমাকে রিক্যাপ করা না লাগে, এটা মনে রাখবা। কিন্তু এভাবে যদি রিক্যাপ করা লাগে তাহলে কিন্তু ক্লাসের লেন্থ মানে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো বিদায় নিচ্ছি, আমি ক্লাসটা এখনই দিয়ে মানে ক্লাস নোটটা এখনই দিয়ে দিচ্ছি। টাটা 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 টাটা। আজকে যেহেতু প্রথম রোজার মধ্যে প্রথম ক্লাস, আমরা একটু আগে ভাগেই শেষ করলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।